কি ভেবেছেন মিস্টার অভ্র? 4 বছর প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন? এর জন্য বুঝি আপনার আমার শরীর ছোঁয়ার এত তাড়া ছিল? তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই আলিশা। তবে এত সহজ না আমাকে ছেড়ে দেওয়া। আমি হলাম আঠার মতো, লাগলে উঠতে চাই না, আর উঠলে চামড়া সহ নিয়ে আসি। দেখি তুমি কি করতে পারো। অভ্র আকাশের পানে তাকাও। আজও বৃষ্টি ভেজা দিন, সেদিনও বৃষ্টি ভেজা দিন ছিল। এমনই এক ঘন কালো মেঘে ঢাকা দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বুঝতে পারছো তার মানে কি? তার মানে হলো আপনি আমার জীবনে ওই কালো মেঘের মতো। তবে আমি কিন্তু মেঘ না, বৃষ্টি ঝড়ের পরে যে রোদ উঠে ঠিক তার মতো। একদম আপনাকে ঝলসে দেব নিজের উষ্ণতায়। ইউ নো আমি কে? দ্য গ্রেট আহিয়ান অভ্র। সো দেখি তোমার মতো পাতি খরগোশ আমার মতো সিংহের সাথে কি করতে পারে। তবে আপনিও ভুলে যাচ্ছেন আমি কে। আলিশা চৌধুরী। এতদিন কোমল নরম মানবীকে দেখেছেন, এখন থেকে আমার রণমূর্তি দেখবেন। আর আপনি সিংহ হলে আমি সিংহী, টক করে হবে। ওই যে প্রবাদের মতো ইট মারলে পাটকেল খেতে হয়। আমি অপেক্ষায় থাকবো তোমার অ্যাকশন দেখার। এই যে আকাশটা কিছুক্ষণ আগে কেমন রোদে ঝলমল করছিল, কিন্তু হুট করে মেঘে ঢেকে মধ্য দুপুরকে কেমন সন্ধ্যায় পরিণত করেছে, ঠিক আপনার জীবনে আমি এমন অন্ধকার করব। আপনি মেঘ শেষে বৃষ্টি চাইবেন, কিন্তু বৃষ্টি আসবে না। কারণটা কি জানেন? বৃষ্টির পরে আকাশ আরো সুন্দর হয়ে যায়। তাই আপনার জীবনে কখনো বৃষ্টিই আসবে না। গুড বাই মিস্টার অভ্র। ঝুম বৃষ্টির মধ্যে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আলিশা। বৃষ্টির সাথে চোখের জল মিলেমিশে একাকার। রাগে নিজের মাথারই চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে ওর। কিছু দূরে যেয়ে মাঝ রাস্তায় বসে চিৎকার করে কান্না শুরু করে দিল। মেইন রোডে বসে পাগলের মতো কান্না করছে আলিশা। হুট করে মনে হলো তার শরীরে আর বৃষ্টি পড়ছে না। তাকিয়ে তাকে একজন লোক ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আলিশা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলে, এই সাহস তো কম না আপনার, আমার মাথার উপর ছাতা ধরেন? আসলে ম্যাম, আমি ভাবছিলাম কোনো পাগল রাস্তার অবহেলিত হয়ে ভিজছে, তাই সাহায্য করতে এসেছিলাম। আমাকে আপনার পাগল মনে হয়? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলেই পাগল নাকি। দেখলেন, ঠিক প্রমাণ করে দিলেন আপনি পাগল। না মানে একটা কথা তো জানাই আছে, পাগলকে পাগল বললে খেপে যায়। আমি পাগল তাই তো? দাঁড়ান, এবার পাগলামি দেখাচ্ছি। আলিশা মানাফের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিল। আরে কি করলেন? আর 30 মিনিট পর আমার শো, আর আমাকে ভিজিয়ে দিলেন। বের করেছি আমাকে পাগল বলা। কি দুনিয়া আসলো বাবা, পাগলকে পাগলও বলা যাবে না। আর হ্যাঁ, মরতে হলে নিরাপদ কোনো জায়গায় গিয়ে মরুন। এই ধরেন ব্রিজ থেকে লাফ দিন, নয়তো ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো বাসায় বসে অনেক কিছু ট্রাই করতে পারেন। এই মাঝ রাস্তায় মরে শুধু শুধু ট্রাফিক বাড়িয়ে লাভ কি? শুনে রাখুন, আমার নাম আলিশা চৌধুরী। আমি নিজে যতটুকু পুরি তার চেয়ে শতগুণ পোড়াতে পারি। আর এত সুন্দর জীবন মরবো কেন? তাহলে বাসায় চলে যান, পাগল বেশি বৃষ্টিতে রাস্তায় কি? মানাফ নিজের কোটটা খুলে আলিশার গায়ে জড়িয়ে দিয়ে বলে, সাদা রং সুন্দর, তবে বৃষ্টিতে তা ভয়ঙ্কর সুন্দর। আপনি তো ভারী অসভ্য। বেশি কথা না বাড়িয়ে গাড়িতে এসে বসুন। আপনার কি মনে হয় আমি রাস্তার সস্তা মেয়ে? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে গাড়িতে উঠে বসবো? তা কেন মনে হবে? আমার কাছে তো মনে হচ্ছে আপনি একজন টিকটক সেলিব্রিটি। একদম বাজে কথা বলবেন না। আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থ প্রতিবন্ধী না। মানাফ ছাতা তুলে এনে আলিশার হাতে ধরে দিয়ে বলে, একটু ধরুন, আপনার প্রতিভা দেখাই। মানাফ নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে আলিশার সামনে ধরল। সেখানে আলিশা গানের সাথে রিলস ভিডিও করছে। হাতটা ধরেন, ভাব নিয়েন না, চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়ে না, দূরে যাইন না। এই তার মানে আপনি হ্যাকার? আমার মোবাইল হ্যাক করে এসব নিয়েছেন? হোয়াট? একদম নাটক করবেন না। আমাকে অবলা ভাবার ভুল তো স্বপ্নেও করবেন না। মেডিকেল 3য় বর্ষের স্টুডেন্ট আমি। আপনাকে যদি 14 শিকের ভাত না খাইয়েছি তো আমার নাম। ওয়েট ওয়েট, নিজের এত সুন্দর নাম পাল্টে রাখার হুমকি দেওয়ার আগে দেখে নিন হুমায়রা হাসান মেয়েটাকে চেনেন নাকি। এ তো আমার বন্ধু। বন্ধুর আইডি আপনি কোথায় পেলেন? আপনার বন্ধু আমার বড় বোন। তা এটা ক নাম্বার মিথ্যা কথা মিস্টার? একদম সত্যি কথা, তার ভাই আছে, এটা জানেন না? কেমন বন্ধু আপনারা? হ্যাঁ জানি, তার ভাই আছে। আর এটাও জানি তার ভাই অস্ট্রেলিয়াতে থাকে পড়াশোনা করার সুবাদে। আবরার হাসান মানাফ তার নাম। বাহ, আমার সম্পর্কে ভালো খবর রাখেন দেখছি। সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন, সমস্যা কি আপনার? হুমায়রার ভাই তাই তো? এক কাজ করেন, হুমায়রাকে কল করুন।
কথা শেষ হওয়ার আগেই আলিশা ঢলে পড়ল। মানাফ আলিশাকে আগলে নিয়ে গাড়িতে পেছনের সিটে বসিয়ে দিল। আলিশা যখন জ্ঞান ফিরেছে সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। নাহার বেগম আলিশার পাশেই বসেছিলেন। আলিশার চোখে খুলতেই তিনি অস্থির হয়ে জিজ্ঞাসা করেন, মা, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কি করে হলো? আমাকে এখানে কে নিয়ে আসলো? একটা গাড়ি করে কেউ তোকে এখানে পাঠিয়েছে। সাথে একটা কাগজে লেখা ছিল অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তুই নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আলিশা বিষয়টা তার মায়ের সামনে খাটলো না। মনে মনে ভাবতে লাগলো, ছেলেটি কি সত্যিই হুমায়রার ছোট ভাই? কিন্তু সে বাংলাদেশে কবে আসলো? এইসব ভাবনার মাঝেই আলিশার মোবাইলটা বেজে উঠল। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। আলিশা নাহার বেগমকে বললেন, আম্মু, একটু চিকেন স্যুপ করে নিয়ে আসো তো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। যাচ্ছি। আর শোন, এই বেচা তোরা রইল। তোর বাবা একবার ফিরুক, তখন তোকে মজা বোঝাবো। নাহার বেগম চলে যেতেই আলিশা নিজের মোবাইল নিয়ে আগে অভ্রের নাম্বারটা এডিট করে নাগিন দিয়ে সেভ করলো। তারপর কল ব্যাক করতেই ওপাশ থেকে অভ্র হেসে বলল, তা শুনলাম ছ্যাঁকা খেয়ে রাস্তায় পড়েছিলে। এতই ভালোবাসতে আমাকে, তাহলে পায়ে ধরে বলতে পারতে, অভ্র প্লিজ আমাকে ছেড়ে দিও না, তাহলে ভেবে দেখতাম। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার অব্র আনান। আমি আলিশা চৌধুরী, ভাঙলেও মচকাই না। তো আপনার মতো মানুষের ভালোবাসা তো দূরে থাক, ভালো কথাকেও ঘৃণা করি। আপনার মস্তিষ্কের নিউরনে একটা কথা গেঁথে নিন, আলিশা আপনাকে ঘৃণা করে। আর হ্যাঁ, আপনার মতো অভ্রকে যদি পুতুল নাচ না নাচিয়েছি, তবে আমার নামও আলিশা চৌধুরী না। আমি অপেক্ষায় থাকবো, দেখি কেমন নাচ নাচাতে পারো। আহিয়ান অভ্রকে নাচানো এত সহজ না। দ্য গেম স্টার্ট। ক্লাস শেষে করে ক্যাম্পাসে বসে নোটস করছিল আলিশা। এমন সময় অভ্র এসে বলে, হাই আলিশা। আলিশা অভ্রের কথায় পাত্তা না দিয়ে নিজের মোবাইলে লাউড স্পিকারে ব্রেকআপ সং ছেড়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। দিয়া আলিশার পাশে বসে মুখ টিপে টিপে হাসছে। অভ্র আলিশার কানের কাছে মুখ নিয়ে বলে, শোকে কি পাগল হয়ে গেলে নাকি মিস আলিশা? আলিশা গান বন্ধ করে বলে, পাগলের সুখ মনে মনে, তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবে কে শুনি? কামন আলিশা, আমাকে ভুলভাল বোঝাতে পারো, বাট নিজেকে কি বোঝাবে? নিজেকে বুঝিয়ে আপনার মতো একটা পচা আনারসকে ডাস্টবিনে ফেলে দিয়ে সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, সেটাই মনোযোগী হব। এরকম নর্দমা কত আসবে যাবে। ওই যে প্রবাদ আছে, আঙ্গুর ফল টক, ব্যাপারটা সেরকম হয়ে গেল। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, নাইস জোকস। আপনি এমন কোনো রাজপুত্র না যাকে না পেয়ে আফসোসে মরে যাব। সো আমার পিছে না ঘুরে নিজের পড়ালেখায় মনোযোগ দিন। আফসোস করে লাভ নেই, জানি। আমার মতো সুন্দরী রূপবতী আপনার কপালে নেই। সো রাস্তা ছাড়ুন। আমি ডাক্তার আহিয়ান অভ্র, আমার এক ইশারাতে মেয়েদের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলেদের জন্য লাইনের মেয়ে ঠিক আছে, কোনো ভদ্র মেয়ে লাইনে দাঁড়াবে না নিশ্চয়ই। অভ্র আলিশার হাত শক্ত করে ধরে বলে, খুব বার বেড়েছে দেখছি, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আলিশা নিজের হেল দিয়ে অভ্রের পায়ে পাড়া দিয়ে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। কেউ ইট মারলে তাকে পাটকেল মারতে আলিশা জানে। সো বি কেয়ারফুল। আলিশা ক্লাসরুমের দিকে চলে গেল। সাথে দিয়া আর সুস্মিতা। রোদ অভ্রকে বলল, তোর ভাগ্যটাই খারাপ, চাইলে জ্বালাতে আলিশা, তো নিজেই আগুন, সে জ্বালায় চেয়ে জ্বালাবে বেশি। বাদ দে, আমিও দেখে নেব ওকে। ব্যাকডেটেড মেয়ে, এই যুগে কে বিয়ের জন্য অপেক্ষা করে? বিয়ের আগে একসাথে সময় কাটানো কি এমন ব্যাপার? এখনই তো সময় এনজয় করার। তুই কি আলিশার সাথে এজন্য ব্রেকআপ করলি? ও রুম ডেট করতে মানা করলো তাই? দেখ, ও যথেষ্ট রূপবতী, মেধাবী, ওকে বিয়ে করা যায়। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? আর কি এমন ভুল জিনিস চেয়েছি? ভেবেছিলাম ব্রেকআপের কথা শুনলে রাজি হয়ে যাবে, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে। ছেড়ে দে অভ্র, ক্যাম্পাসে ওর সাথে এসব নিয়ে ঝামেলা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। অভ্র সহজে কাউকে ছাড়ে না, আর নিজের শিকারকে তো নাই। সো দেখি ও আমার হাতে ধরা না দিয়ে কোথায় যায়। যত দূরেই উড়ে যাক পাখি, সন্ধ্যা হলেই আমার ঘরে বন্দি। বন্দি হওয়ার মতো পাখি আলিশা না, আমার যা মনে হয়। এই রোদ, তোকে কি আলিশা 10 টাকা ঘুষ দিয়ে ওর চামচামো করতে বলেছে? দেখি তোর আলিশা কোন ঘরে বন্দি হয়। রাত 9টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে মানাফ হুমায়রার রুমে এসে বলে, কিরে পেতনি, কি খবর?
আমার খবর যাই হোক, তোর খবর কি? আমি আবার কি করলাম? তুই জানিস না তুই কি করেছিস? না, জানি না তো। আমি আবার কি করলাম আপু? এই দেখ, আলো আমাকে ব্লক করে দিয়েছে। আলু মিন আলিশা চৌধুরী? আলিশা। এই আপু, আসলে এই মেয়ের মেডিকেল 3য় বর্ষের ছাত্রী? মানাফ। আরে সামান্য কথায় নিব্বিদের মতন তোকে ব্লক করে দিল? এটা সামান্য কথা না, ও মাঝে মাঝে দু একটা ভিডিও করে, কিন্তু সেটা আমরা তিনজন ছাড়া কেউ দেখে না। তাতে এমন কি হয়েছে? তোর আইডি পাস ছিল আমার কাছে, আমি দেখে ফেলেছি। এর জন্য এমন বিহেভ করবে? আর ওর লেখালেখির বিষয়টাও সবাই জানে না, তুই সব ঘেটে দিয়েছিস। আচ্ছা, তোর বান্ধবী মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পাগলের মতন ভিজতে ছিল, সাহায্য করার জন্য আবার ঝগড়ুটে মেয়েদের মতন ঝগড়া করা শুরু করে দেয়, তাই পাগল থামাতে এটা বলেছি। এর জন্য এসব বলবি? আর কোনো কথা ছিল না? শোন, তোর আলোকে বল আমাকে ধন্যবাদ আর ট্রিট দিতে, সাথে আমার কোড দিয়ে যেতে, সুন্দর করে ওয়াশ করে। আমি কল করব, তুই সরি বলবি? যদি সরি বলিস তাহলে তোকে ধন্যবাদ দিতে বলবো। লাগবে না ধন্যবাদ, বলবো না সরি। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতো, সাহায্য করেছি, আবার সরিও বলবো? থাক তুই তোর আলু পটল তরকারি নিয়ে। মানাফ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ভালোই ভালোই সরি বলে দে। বলবো না সরি, কি করবি? বাবার কাছে বিচার দিব। দে বেচার, কে ধরে রাখলো? আমিও বলবো সৌরভ ভাইয়ের কথা, তার মেধাবী মেয়ের হবু জামাই বলে কথা, শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দেব। তুই এত বাজে কবে হলি রে? যা, অমনি বাজে হয়ে গেলাম। আর হ্যাঁ শোন, আমি কাউকে সরি বলি না, হ্যাঁ? তবুও ভুলটা আমার হলে ভেবে দেখতাম। ভুল তোর আলোর, সরি হোক বা ধন্যবাদ সেটা বলতে হবে তোর আলোকেই। তাদের ঝগড়া বেশ জমে উঠেছে। এমন সময় তাদের মা মিসেস সেলিনা এসে বললেন, এত বড় হয়ে গেছিস, এখনো ঝগড়া করিস বাচ্চাদের মতো? তাড়াতাড়ি খেতে আয়, রাত কত হয়েছে খবর রাখিস? ওদিকে রাত 11টায় বাসায় ফিরল আলিশা। নাহার বেগম খাবার টেবিলে খাবার বাড়তে বাড়তে বলেন, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। মা দেখো, আমাকে এই মুহূর্তে কোনো প্যারা দিও না প্লিজ। আমি জানি তুমি এখন কোনো একটা ইস্যু নিয়ে বলা শুরু করবা। প্লিজ মা, সারাদিন ক্লাস পড়া সব করতে করতে আমি টায়ার্ড। কথা কম বলে তাড়াতাড়ি আয়। আলিশা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসল। নাহার বেগম আলিশার প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, আজকে বৃহস্পতিবার, কালকে তোর ফুপির বাসায় যাব বসুন্ধরায়। আমি যেতে পারবো না আম্মু, সপ্তাহখানেক পর আমার এক্সাম, আমি খুব চাপে আছি। তুই বই নিয়ে যাবি সাথে, কিন্তু যেতে হবে। জোর করো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আম্মু, বারবার এক কথা বলবা না। আলিশা খাবার শেষ করে নিজের জন্য এক কাপ কফি করে নিজের পড়ার টেবিলে বসল। বই খুলে বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে গেল অতীতে। তখন সবে নতুন নতুন ক্লাস শুরু করেছে, কয়েক মাস হবে। শ্রাবণ মাসের শুরুর দিকে হঠাৎই বৃষ্টির মতো দেখা হয় আবরের সাথে। ক্লাস শেষে রাত 9টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হুট করেই ঝুম বৃষ্টি শুরু হয়। কোনো দোকানের ছাউনির নিচে যাবে তার আগেই অব্র একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, এই যে মিস, কোন ইয়ার? আলিশা কথার উত্তর দিচ্ছে না, ছাতাও নিচ্ছে না। অব্র নিজেই ছাতা মেলে দিয়ে বলে, আমি অভ্র, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেম কলেজ। এবার আলিশা ছাতা হাতে নিল। ছেলেটাকে এতক্ষণ লক্ষ্য না করলেও এবার তাকালো ও। না, খারাপ মনে হচ্ছে না, তাই আস্তে করেই বলল, আমি প্রথম বর্ষের। ও নিউ, আচ্ছা কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দেই। আমার নিজের গাড়ি, মানা করবে না আশা করি। কিন্তু ভাইয়া, আমার আর আপনার রাস্তা তো ভিন্ন। রাস্তা চাইলেই এক করা যায়, চলো তো। ও হ্যাঁ, নামটা কি তোমার? আলিশা চৌধুরী। আলিশার ভাবনাটার মাঝেই পরপর কয়েকটা টেক্সট টোন বেজে উঠল ফোনে। ভাবনা থেকে বের হয়ে ফোনে হাত নিতে টেক্সটগুলো পরে ভ্রু কুচকে ফেলে ও। টেক্সটগুলো কারণ নয়, অভ্রের পাঠানো। জান, আজকের তারিখ মনে আছে? তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? তুমি কি সত্যিই আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার মনে পড়ছে না? আমরা কত রাত কথা বলে পার করেছি। জাস্ট একটা রাত আমার সাথে কাটাতে বলেছি, এর জন্য তুমি আমাকেই ছেড়ে দেবে? আলিশার টেক্সটগুলোর দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে উঠল। রিপ্লাইয়ে লিখেছে আর ডিলিট করেছে। ততক্ষণে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়েছে। হুট করেই পরিচিত নাম্বারটা থেকে কল আসা শুরু করলো। রিসিভ করবে না করবে করতে করতে রিসিভ করে কানে ধরলো মোবাইলটা। উপাস থেকে এলোমেলো শব্দে অভ্র বলছে, আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? এই কথাটা মাথায় রেখো। অভ্র নিজের জিনিসে কারো ছায়া সহ্য করে না।
মধ্যরাতে মাতাল হয়ে একটা মেয়ের সাথে অসভ্যতা করতে লজ্জা লাগে না? একদম আমার সাথে বাজে কথা বলবে না। একদিন সহ্য হলো না, ব্রেকআপ হওয়ার আগেই আরেকজন জুটিয়ে নিলে। আমি তো এই আলিশাকে চিনি না। অব্র, তুমি যদি ভাবো তোমার বাজে কথা আমি সহ্য করব, তাহলে ভুল ভাবছো। নিজের মতো ভাবো সবাইকে। একদম কথা বলবি না। তোর সাথে বিয়ের আগে বাসর করতে চেয়েছি, তাই বলে ব্রেকআপ মেনে নিলি? তাহলে দিন দুপুরে অন্য ছেলের বাহুতে কি করছিলি? তোমার বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে প্রথম দেখেছিলাম তোর স্কুলের র্যাক ডেতে, তারপর থেকে তোর কথা ভেবে তোকে কত খুঁজেছি। সেই আবার দেখা হলো আমার কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে। তুই কেন আসলি সেদিন? না তুই আসতি আর না তোর সাথে আমার প্রেম হতো। আলিশা কল কেটে দিল। এখন কথা বলাই বেকার। হাঁটুতে মুখ গুজে কান্না করতে শুরু করলো ও। সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল ক্লাসের উদ্দেশ্যে। আজ রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সময় এই একই সমস্যা। এদিকে ক্লাসের সময়ও হয়ে যাচ্ছে। হাতে ছাতা, কাঁধে ব্যাগ। মানাফ বিদেশে বড় হয়েছে। ওখানকার পড়াশোনার সিস্টেম আর বাংলাদেশের পড়াশোনার সিস্টেম এক না। ভেবেছিল ওখানে পিএইচডি করবে, কিন্তু তার হলো কই। পড়াশোনা জিনিসটা তার জন্য না। সে সব সময় একটু ডান পিটে, তাই পিএইচডি করার জন্য যাওয়া ছেলের ডিগ্রি বস্তায় ভরে 3টে বছর বাকি থাকতেই দেশে। তার বাবা মাও ভালোই বুঝেছেন ছেলে মেধাবী হলেও সেই মেধা জীবনে পড়াশোনার কাজে লাগবে না, তাই বিজনেসে জয়েন করানোই উত্তম। আজ সে অফিসে জয়েন করবে, তাই সকাল সকাল বের হলো বাসা থেকে। মানাফের সাথে হুমায়রাও আছে। গাড়ি চলছে। হুট করেই হুমায়রা বলে, ড্রাইভার গাড়ি থামান তাড়াতাড়ি। গাড়ি থামতেই হুমায়রা আলিশাকে কল করলো। যদিও গাড়ি দেখেই আলিশার বুঝতে বাকি নেই, গাড়ির ডোর খুলে ভেতরে ঢুকতে চিৎকার করে বলে, আপনি? আস্তে দোস্ত, তোর ফাটাবাসটা থামা প্লিজ। এই বাদরটা আমার ছোট ভাই। এটা তোর ভাই? সিরিয়াসলি এই অভদ্র ভাইয়ের এত এত প্রশংসা করতি? এই যে মিস লেখিকা, আপনাকে সাহায্য করলাম, আবার অভদ্র হলাম? তা নয় তো কি, কারো ব্যক্তিগত ভিডিও পারমিশন ছাড়া দেখা কোথাকার ভদ্রতা? এটা আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছেতে না। ওর পাসওয়ার্ড হ্যাক করেছিলাম, ও কি করে সেটা দেখার জন্য। হুট করে আপনার ভিডিও সামনে চলে আসলো, দেখে ফেললাম। বাই দ্য ওয়ে, আপনার লেখা জাস্ট গল্পটা কিন্তু দারুণ। শুভকামনা আপনার আগামীর জন্য। আপনি আমার লেখা পড়েন? পড়ি মাঝে মাঝে, মোটামুটি ভালোই লেখেন, তবে আরও ইমপ্রুভমেন্ট দরকার। ব্যাপার না, চেষ্টা করলে হয়ে যাবে। আলিশা ছোট করে বলে, ধন্যবাদ। কি বললেন? শুনতে পাইনি, আবার বলুন। হুমায়রা, কলেজ গেটে চলে এসেছি, তুই নামবি নাকি থাকবি? ওদের আগে মানাফ নেমে গাড়ির ডোর খুলে দিল। হুমায়রা আর আলিশাও নেমে আসলো। দূর থেকে একজন শকুনে দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত নিজে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করা বৃথা চেষ্টা করে পাশের দেওয়ালে সজোরে আঘাত করলো। দেয়ালে আঘাত করতে আঘাত নিজের কাছেই ফিরে আসে, কিন্তু এই মুহূর্তে হাতের আঘাতের চেয়ে হৃদয়ের আঘাত বেশি, তাই অনুভব হচ্ছে না। আলিশা আগে চলে আসলো। হুমায়রা যে কি যেন বলছে মানাফকে। আলিশা ক্লাসরুমে ঢুকবে তার আগেই অভ্র আলিশার হাত ধরে টেনে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো। কি সমস্যা আপনার? মেয়ে দেখলে টানাটানি করতে ইচ্ছা করে? ওই ছেলেটাকে আপনাকে কেন বলবো? বলতে হবে, কারণ এখন আপনারা ভাইরাল টপিক। আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। অভ্র আলিশার হাত পিছন দিকে থেকে ঘুরে ধরে নিজের একদম কাছে এনে বলে, তুই আমার মানে আমার না হলে অন্য কারো না। তোর বিয়ে দরকার তাই তো? যা, কাল যাব তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। একটা কথা আছে না, রাত গায়া বাদ গায়া। সো মিস্টার অব্র, আপনিও সেভাবে আমার জীবন থেকে আউট হয়ে গেছেন। এখন আপনি আমার এক্স। আর হ্যাঁ, ওই ছেলেটা প্রেজেন্ট। আলিশা, অভ্র যতদিন বেঁচে আছে তার প্রেজেন্ট ফিউচার সব অভ্র। তো ডাক্তার আহিয়ান অব্র, আপনি স্বইচ্ছাতে আমাকে ছাড়বেন নাকি লোক জড়ো করব? অভ্র আলিশাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ঠিকানা একটাই, মিসেস অভ্র। আলিশা ক্লাসে এসে ক্লাস করলো। পুরো ক্লাসে হুমায়রার সাথে কোনো কথা হলো না। ক্লাস শেষ করে গ্রুপ স্টাডি করতে বসবে তার আগেই হুমায়রা বলে, কি রে অভ্র, আবার এমন করছে কেন? পাগল উন্মাদ হয়ে গেছে। এখন বলে ও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সেটা তো ভালো কথা, ঝগড়া মিটিয়ে নে। ভালো কথা তোর জন্য, আমার জন্য না। যে ছেলে সামান্য রুমমেটকে ইস্যু করে ব্রেকআপ করে দেয়, তার সাথে আমার হবে না। এর চেয়ে তোর ভাই ভালো, এরকম বাচ্চা ছেলে পেলে ঝুলে পড়বো। এরপর
নিজের ইচ্ছা মতো বড় করে সংসার করব। হুমায়রা আলিশার কথা শুনে রোবট হয়ে গেল। এই মেয়ে শেষ পর্যন্ত তার ছোট ভাইকেও ছাড় দিচ্ছে না। ওদিকে মানাফ অফিসে এসে সবার সাথে পরিচিত হয়ে নিজের কেবিনে এসে বসলো। কফির মগে চুমুক দিতে দিতে আলিশার পেজ ঘুরছিল। আলিশার আজকের পোস্টে চোখ পড়ল, যেটা ঘন্টাখানেক আগেই করেছে। যে চলে যেতে চায় তাকে আটকাবে না, বরং যেতে দাও। জোর করে ঘর পেলেও মন পাওয়া যায় না। পোস্ট পড়ে মানাফ বিড়বিড় করে বলল, আমি তোমার রূপে মুগ্ধ, তোমার গুণে খুন। এখন বেঁচে থাকতে হলে তোমাকে আমার প্রয়োজন সিনিয়র। এমন সময় সামিয়া কয়েকবার ডোর নক করে বলল, স্যার আসতে পারি? বার কয়েক বলার পর মানাফ খেয়াল করলো, নিচের দিকে তাকিয়ে বলল, জি আসুন। স্যার 12টায় মিটিং আছে, আমি সব ফাইল রেডি করে এনেছি, আপনি একবার চেক করে নেবেন। ফাইলগুলো নেওয়ার সময় মানাফ খেয়াল করলো সামিয়া শাড়ি পরেছে। কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না করেই জিজ্ঞাসা করলো, আপনি অফিসে শাড়ি পরে কেন এসেছেন? স্যার এটাই তো রুলস, সব মেয়ে স্টাফরা শাড়ি পরবে। আর ছেলে স্টাফরা কি পাঞ্জাবি পরে আসে? না স্যার, তা কেন হবে? তারা নিজের ইচ্ছে মতো ড্রেস পরে আসে। ও, আমি ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরে অফিসে বিয়ের আয়োজন করতে আসে হয়তো। তা এই নিয়ম কে করলো? কামাল সাহেব। বাবা কিছু বলেনি? স্যার এসব বিষয় তেমন একটা খেয়াল করেন না। আগামীকাল থেকে নিজের স্বাচ্ছন্দ্য মতন ড্রেস পরে আসবে, তবে হ্যাঁ অবশ্যই রুচিসম্মত হতে হবে। জি স্যার। সামিয়া চলে আসবে এমন সময় মানাফ বলে, আমার জন্য 1 কাপ সুগার ফ্রি কফি পাঠিয়ে দেবেন কাইন্ডলি। সামিয়া বাহিরে এসে আনন্দে মুচকে হাসছে আর মনে মনে বলছে, ইস, মিস্টার হবু জামাই একবার আমার দিকে ভালো করে তাকালো না। আলিশা স্টাডি কমপ্লিট করে বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় তার সামনে অব্র এসে হাজির। রাস্তা ছাড়েন ডাক্তার অব্র। রাস্তা ছাড়ার জন্য আটকাইনি মিস হবু ডাক্তার। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার সুবাদে আপনি এই বিহেভ আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমাদের কি ব্রেকআপ হয়েছে? এই রাতের বেলা আপনার সাথে ফালতু টপিক নিয়ে কথা বলার মুড বা ইচ্ছে কোনোটাই নেই। সো আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। তোমার কোনো রাস্তা নেই জান। তোমার রাস্তাই আমার রাস্তা, আমার রাস্তাই তোমার রাস্তা। এখন বলো তো, আমাদের কি ব্রেকআপ হয়েছে? আপনার সাথে ফালতু কথা বলার টাইম আর ইচ্ছে কোনোটাই নেই। না মানে একজন বলেছিল সম্পর্ক থাকলে বিচ্ছেদ হয়, প্রেম থাকলেও বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার নাকি কোনো বিচ্ছেদ নেই, তাই জিজ্ঞেস করলাম। জীবন থেকে সময় আর কথা দুটোই হারিয়ে যায়, আর আমি হারানো জিনিস ফিরে পেতে চাই না। আমি চাই সব হারিয়ে যাওয়া জিনিস নিখোঁজ হোক, আমার জীবন থেকে সেসব একেবারের জন্য মুছে যাক। আলিশা, আই লাভ ইউ। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। তোমার ঘৃণার মধ্যে ভালোবাসা খুঁজে নেব, তবু ছেড়ে যেও না প্লিজ। যে বিহেভ আপনি করেছেন সেটা আসলে আপনি না। আপনাকে এমন শান্ত মেজাজে দেখে হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, আলিশা দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। আর হ্যাঁ, আপনি বলেছিলেন টাকা ছিটালে আমার মতো মেয়ের অভাব হবে না, সো তাদের কাছে যেতে পারেন। না আপনি আর না আপনার টাকা, দুটোরই কোনো দরকার নেই আমার। সম্পর্কে ঝগড়া মান অভিমান থাকবেই, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? মান অভিমান আর অসম্মান অপমান ভিন্ন জিনিস। দেখো, এতক্ষণ ধরে ভালোভাবে বলছি, এরপর আর ভালোভাবে বলবো না। সোজা তুলে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আহিয়ান অভ্র আজ পর্যন্ত কোনো কিছু চেয়ে পাইনি, এমন হয়নি। জোর করে শরীর পাওয়া যায়, মন না। অবশ্য আপনার দরকার তো আমার শরীর। অব্র নিজের গাড়ির সাথে আলিশাকে চেপে ধরে বলে, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি তোমাকে ভালোবাসি, তাই চেয়েছি তোমার সাথে ইন্টিমেট হতে, কিন্তু তার মানে এটা নয় আমার ভালোবাসা মিথ্যা। আর আজকাল বিয়ের আগে এসব হচ্ছে, এটা এমন কোনো বিষয় না। সো হোয়াট মিস্টার অব্র? আপনি জানেন আমি কেমন, আমার ফ্যামিলি কেমন। আপনি কি করে ভাবলেন আমি এইসব মেনে নেব? তার মানে আপনি আমাকে বুঝতেই পারেননি। আলিশা অব্রের হাতে দাঁত বসিয়ে দিল। অব্র আলিশাকে ছেড়ে দিল। আলিশার দিকে তাকিয়ে বলে, মানে এখন তুমি বাচ্চাদের মতো কামড়াকামড়ি করবে? আলিশা কিছু বলবে তার আগেই ঈশান বলে, আলো, তুই এখানে? তোকে পুরো কলেজ খুঁজে আসলাম। তুই কেন এসেছিস? মামি পাঠিয়েছে, তুই এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবি। ইনি কে রে আলো? অভ্র নিজেই ঈশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ডাক্তার অভ্র। তুমি নিশ্চয়ই বড় ফুপির ছোট ছেলে ঈশান? হ্যাঁ একদম, কিন্তু আপনি জানলেন কি করে? হবু শ্বশুরবাড়ির এতটুকু খোঁজ রাখবো না? মানে কিছুই বুঝলাম না। ঈশান কিছু মানুষের জেগে জেগে স্বপ্ন দেখে, তার কথা বাদ দে, চল। শালা বাবু, কিছু মানুষ অভিমান করে
ওই দূর আকাশের মেঘের মতো, কিন্তু মেঘ কেটে গেলে তারা কিন্তু আবার হাস্যোজ্জ্বল। আলিশা ঈশানের বাইকে বসে অভ্রকে উদ্দেশ্য করে বলল। যাকে ছেড়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেওয়ার মতো মেয়ে আলিশার না। আলিশা চলে যেতেই রোদ অভ্রের দিকে এগিয়ে এসে বলে, ব্রো, তুই এসব কি করেছিস? নিজেকে একবার দেখ, তোর সাথে এসব যায় না। তুই ডাক্তার অব্র, যার জন্য কত মেয়েরা পাগল। আমার কত মেয়েকে চাই না, এখন আমি আলিশাকে চাই, মানে ওকেই আমার লাগবে। ওদিকে বাইকে কিছু দূর এসে ঈশান আলিশাকে বলে, তবে যাই বলিস, দুলাভাইকে কিন্তু আমার পছন্দ হয়েছে। হ্যান্ডসাম আর ড্যাশিং। ঈশান চুপচাপ বাইক ড্রাইভ কর। আর দুলাভাই কে রে? ও একটা হাফ মেন্টাল। বুঝি নিশ্চয়ই ঝগড়া হয়েছে। ব্যাপার না, এসব তো থাকবেই। তবে আমি কনফিউজড, আসলে আমার দুলাভাই কে? বাইক থামা, এক্ষুনি থামা। কি হলো? দুলাভাই কে সেটা নিয়ে কনফিউজড মানে? যার সাথে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও ভাইরাল। কি সুন্দর ক্যাপশন, বৃষ্টিবিলাসে মেজেছে কপুত কপুতি। হোয়াট? তুমি জানো না? এই দেখো। এইসব কি? এসবের মানে কি? কে করলো? দুদিন ধরে এটা ভাইরাল টপিক। কত সুন্দর কমেন্ট। আলিশা ঈশানকে সবটা খুলে বলল, কিন্তু ঈশান বোকার মতো বলল, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে। আগামীকাল এই ছেলে তোমাকে দেখতে আসবে। মানে আমার কোনো মতামত নেই? আমাকে একবার জিজ্ঞেস করবে না? আমি এখন পালাবো তোর সাথে বাইক ঘোড়া। না, তোকে আমি বিয়ে করব না। আমার জিএফ আছে রীতি, ওকে আমি খুব ভালোবাসি। তোকে বিয়ে করবে কে রামছাগল? তুই শুধু আমার সাথে থাকবি আমাকে রক্ষা করার জন্য। তুই বাসায় চল, দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। সবাইকে সবটা বুঝিয়ে বল। তোর ভরসায় যাচ্ছি, যদি আমার কথা কেউ না শুনে তবে তুই কিন্তু আমাকে নিয়ে পালাবি। তোর তো আমাকে ফাঁসাতেই হবে। ভাই হিসেবে এটা তোর দায়িত্ব। ওদিকে মানাফ অফিস থেকে বের হয়ে গাড়িতে বসবে, এমন সময় সামিয়া এসে বলে, স্যার প্লিজ হেল্প মি। কি সমস্যা? আমাকে একটু লিফট দিতে হবে। মানাফ আর কোনো কথা না শুনে ড্রাইভারকে বলল। ড্রাইভার তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে আমার। সামিয়া বোকার মতো দাঁড়িয়ে রইল, মনে মনে বলল, বজ্জাত ছেলে, লিফট দেবে না বলে দিলেই হয়। সামিয়া একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে নিজের মোবাইল বের করে হুমায়রাকে কল করলো। উপাস থেকে রিসিভ হতেই সামিয়া বলল, একবার বিয়েটা হতে দাও আপু। তোমার ভাইয়ের একদিন কি আমার যতদিন লাগে। তা হয়েছে কি সামিয়া? আপু তোমার ভাই তো অ্যাটিটিউডের বস্তা। আচ্ছা সামিয়া, তুমি কি জানো কাল মানাফের জন্য মেয়ে দেখতে যাবে? মানে কি বলছো? জানো না তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা চলছে? সেটাই তো, আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। সামিয়া কল কেটে দিল। হুট করে মন খারাপ হয়ে গেল ওর। এটা কি করে হতে পারে? আনাফ শুধু আমার, আমি থাকতে অন্য কাউকে কেন দেখতে যাবে? শান্ত নদী যেমন জোয়ারে ভরে ওঠে, ঠিক তেমনভাবে সামিয়ার চোখ ভরে উঠল। ওদিকে সেলিনা বেগম তার হাজব্যান্ড মনির সাহেবকে বললেন, কথা ছিল মানাফের জন্য আমার ভাইয়ের মেয়ে সামিয়াকে বউ করে আনবে, সেই জন্যই মেয়েটার পড়াশোনা বাদ দিয়ে অফিসে জয়েন করানো হলো। এখন কি হবে? কত কথাই তো থাকে, সব কথা কি রাখা হয়? ছেলে বড় হয়েছে, তার ইচ্ছে আছে, আমাদের কি এত? তাই বলে একবার মেয়েটার কথা ভাববে না? কত আশা ছিল এই বাড়ির বউ হবে। জীবনে কার সব আশা পূর্ণ হয় বলো তো? কিন্তু এইটা তো একরকম ধোঁকা। ব্যাস, অনেক হয়েছে, আর একটা কথাও শুনতে চাই না এই বিষয়ে। মানাফ তখন নিজের রুম থেকে বের হয়ে বলে, কোনো কথা আর হবে না বাবা। মনির সাহেব সেলিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানাফ চেয়ার টেনে বসতে বসতে বলে, কি দেখছো বলো, কি কথা হবে না আর? মনির সাহেব হেসে বললেন, তোর বিয়ের কথা। আগে তোর মা সারাক্ষণ তোর বিয়ে বিয়ে করে পাগল করে দিত, আজকের পর থেকে তো সে কথা আর হবে না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কথা বলছো, সেটা বলতে চাইছো না। তো মানাফের জন্য কোনো মেয়েকে দেখতে যাবে? তোর জন্য সারপ্রাইজ আপু, গেলেই দেখতে পাবি। দূর, আর জানা কত ইচ্ছে ছিল সামিয়াকে নিয়ে। হুমায়রা, সেসব কথা বাদ দাও। মনির সাহেব গম্ভীর কণ্ঠে বললেন কথাটা। হুমায়রা চুপ হয়ে গেল। মনির সাহেব কথা কাটিয়ে নেওয়ার জন্য বললেন, নতুন কিছু হচ্ছে, সেটা নিয়ে ভাবো। ওদিকে আলিশা এসে ফ্রেশ হয়ে কাজিনদের সাথে বসেছে। মিম, ঈশান, শাফিন, ফাইজা সবাই মিলে গভীর চিন্তায়। শাফিন বলল, তুই কি বলতে চাচ্ছিস সেটা বল। আমি বিয়ে করতে চাইছি না। তোর আর অব্রর ভালোবাসাটা কেমন ছিল? আই মিন টাইম পাস নাকি সিরিয়াস? আমাকে দেখে তো টাইম পাস করার মতো মেয়ে মনে হয়?
রাগ করছিস কেন? তাহলে অব্রকে ফোন কর আর মান্নাপের আগে আসতে বল। না, ওকে আর আমার লাইফে চাই না। যা শেষ হয়েছে সেটা শুরু করার প্রশ্নই ওঠে না। তাহলে আর কি করবি? ভালো মেয়ের মতো বিয়ে করে নে। তুমি বড় হয়েছো বাতাসে, বুঝলা? তোমার মাথায় হাড়ি ভর্তি গোবর। কই বিয়ে ভাঙার বুদ্ধি দিবা তা না, উল্টো আউল ফাউল কথা বলো। মানাফ আমার থেকে ছোট। তখন ঈশান পাশ থেকে বলল, সমাধান আমার কাছে আছে। এক কাজ কর, ওই ছেলে তো তোর পরিচিত, তুই ওকে বল বিয়ে ভেঙে দিতে। সেটাই ঠিক হবে। সেসব কিছু করতে হবে না। দেখতে আসতে চাইছে আসুক, আসার পর তোদের যখন আলাদা কথা বলতে দেবে তখন ছেড়ে দিবি ইচ্ছা মতো। বড় বোনের বান্ধবীকে বিয়ে করার শখ মিটা যাবে। আলিশা মিমের কথা শুনে কোনো প্রতিক্রিয়া না দেখে সন্দিহান দৃষ্টিতে বলল, সব বাদ, একটা জিনিস খেয়াল করেছো? ফাইজা সে কখন থেকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সবার চোখ যায় ফাইজারের দিকে। আলিশা ফাইজারের হাতে চিমটি দিয়ে বলে, কে রে ক্যাপ্টেন, প্রেমে টেমে পড়লি নাকি? জান, মানে? মানে কিছুই না, কোনো প্রেম টেম নেই। তোদের তালে পড়ে ভুলভাল বলে ফেলেছি। তুই যাই বলিস, এটা আমার বিশ্বাস করব না। সত্যিটা বল। সত্যিটা হলো আমি নতুন লেকচারারের প্রেমে পড়েছি। শফিক আহসান তার নাম। নামের মতোই কিউট দেখতে। ক্লাস কি করব তাকে দেখেই সময় পার হয়ে যায়। তারপর দিয়ে তোর প্রেম বের করে দেব। তোর বয়স হয়েছে প্রেম করার। ঈশানের এমন করার কথা শুনে আলিশা তীব্র প্রতিবাদ করে বলে, বাহ ভাই বাহ, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। তো রিদি যেন কোন ক্লাসে পড়ে? আলু, সেসব কথা বাদ, এখন তোর বিয়ের কথা বল, সেটা কি করা যায়? এখন তো চুপ থাকতে বলবি। নিজে অন্যের বোনের সাথে প্রেম করবে সেটা কমন, আর তোর বোন প্রেম করলে জ্বলে যায় মন। তখন শাফিন বিরক্ত হয়ে বলে, আরে ইয়ার, তোরা থামবি? আমি তোদের বড়, ভুলে গেছিস নাকি? তুমি বড়, তুমি এই প্রেমের উন্মোদন করেছো, এবার সামলাও সবার প্রেম। সাফিন বেচারা লজ্জায় মাথা নিচের দিকে করে বসে থাকে। তখনই আলিশার ফুপি এসে কড়া গলায় বলেন, তোদের প্রেমের আলাপ বন্ধ হলে সবকটা খেতে হয়। একটা দামড়া হয়ে গেছে, এখনো নিজেদের ভালো বোঝে না। প্রেম করে বিয়ে করতে হবে কেন? আমরা প্রেম করিনি, আমাদের বিয়ে কি হয়নি নাকি মন মতো জামাই পাইনি? মা, কি শুরু করলে? তুমি যাও, আমি ওদেরকে নিয়ে আসছি। সাফিন, তোর জন্য সব কয়টা নষ্ট হয়েছে। তুই ভালো হলে ওরাও ভালো হতো। সব নষ্টের মূল তুই। বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় ভুল। এবার চুপচাপ ওদের নিয়ে খেতে হয়। মূল যেমন হবে শাখা তো তেমনই হবে। ফুফি চলে যেতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। প্রত্যেকবার এটাই হয়, যে যাই বলুক বকা লাস্টে গিয়ে সাফিনের মাথায় ওঠে। ওদিকে ডাক্তার আরাফাত সাহেবের একমাত্র ছেলে আহিয়ান অভ্র নিজের বাবার মুখোমুখি বসে আছে। একটু দূরেই দিশা বেগম দাঁড়িয়ে আছে। বাপ ব্যাটার মেজাজ খুবই ঠান্ডা, তাই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার আফরাজ শান্ত স্বরে বললেন, মেয়েটি কে? ওর বাবা অ্যাডভোকেট আরিফ চৌধুরী, নাম তো শুনেছ। তার মেয়ে আলিশা আমাদের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তা কতদিন ধরে এসব চলছে? বাবা, আমি ওকে ভালোবাসি, আমাদের মধ্যে চলাচলই নেই। তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ডিসিশন শোনাও। মেয়ে আমার পছন্দ, তবে শর্ত হলো কোনো রকম অভদ্র আচরণ আমি মানব না। এই বাড়ির বউ হতে হলে বাড়ির রুলস ফলো করতে হবে। এটা বাড়ি, জেলখানা না। এখানে কিসের রুলস? আর হ্যাঁ, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আলিশা যথেষ্ট ভদ্রবে, ওকে তোমার ভদ্রতা শেখাতে হবে না। কবে দিতে হবে আমাদের? যত দ্রুত সম্ভব। যাও, মেনে নিলাম, তবে মনে রেখো মানিয়ে কিন্তু তোমাদেরই নিতে হবে। তুমি ওকে আমার করে দাও, বাকি সব আমি বুঝে নেব। ওকে, তুমি রিল্যাক্স হও, আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। অভ্র যাওয়ার আগে নিজের বাবার দিকে তাকিয়ে বলে গেল, বিশ্বাস করলাম, আমি জানি আমার বাবা কথার খেলাপ করে না। অভ্র চলে যেতেই দিশা বেগম নিজের হাজব্যান্ডের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলেন, এত সহজে মেনে নিলে? একমাত্র ছেলে, হাত ছাড়া তো করা যাবে না। আর মেয়ের ফ্যামিলি ভালো, সমস্যা তো নেই। আর দুজনেই যেহেতু একই লাইনে, দুজনকে বুঝতে সুবিধা হবে। দেখো, ছেলের সাথে কোনো মাইন্ড গেম খেলো না। তুমি জানো আমার ছেলে কেমন, একই রক্ত তোমাদের, তাই যা মুখে বলছো সেটাই করবে আশা করি। তুমি কি ভাবছো আমি বাইরে যেভাবে কেস সলভ করি পরিবারের সেভাবে করব? না মাই ডিয়ার ওয়াইফ, এখানে যা করব মন থেকেই করব।
2-1 দিনের মধ্যেই মেয়েকে দেখে আংটি বদল করে রাখবো, তারপর বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে। শুভ কাজে দেরি না করাই ভালো। মনে রেখো, ছেলে কিন্তু আমাদের একটাই, তাই ভেবে কাজ করবে। এমন কিছু করবে না যাতে ছেলেকে হারাতে হয়। মানাফ বারবার আলিশার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরই মধ্যে হুমায়রা বলে, আসবো মানাফ? আপু আয়। আচ্ছা বলতো, তুই কোন মেয়েকে দেখে পাগল হয়ে গেলি? দেশে আসলি মাত্র কয়েকদিন আগে। কালকে দেখলি বুঝতে পারবি কোন মেয়ে। মানাফ, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস। কোন জিনিস দেখলেই ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো সহজ না। সেটা তোর থেকে আমি ভালো জানি। সর, বুড়িদের মতন জ্ঞান দিবি না। একটা কথা মনে রাখিস, একটা ভুল ডিসিশন অনেকগুলো মানুষের জীবন এলোমেলো করে দিতে পারে, আর একটা সঠিক ডিসিশন সব কিছু এলোমেলোকে আবার গুছিয়ে নিতে পারে। সর, আমি কি এখনো বাঁচি নাকি? আর তুই কাল দেখলি বুঝতে পারবি ভুল না ঠিক। যাকে ভালোবাসেছি তাকেই বিয়ে করতে হবে এমন তো কোনো নিয়ম নেই। আমি তো 1000 বছর পরেও বলতে পারবো, হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসতাম। ঠিক তখন ভেতর থেকে আওয়াজ আসবে, এখনো তো বাসিস। তখন আমি অন্য কারো, সে অন্য কারো, কিন্তু আমার ভালোবাসাটা একান্ত আমার। তবুও ফিরবো না, তবুও ফেরাবো না। কিছু ভালোবাসায় দূরত্ব থাকাই শ্রেয়। অভ্র নিজের নিউজ ফিডে সদ্য আলিশার পোস্ট দেখে, কিছুক্ষণ তাকিয়ে রইল। খুব শান্ত মেজাজে একটা কমেন্ট করলো, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে সেরকম ভুল ক্ষমা করে জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া ভালো। হারিয়ে ফেলার আগেই ফিরিয়ে নিতে হয়। রাত বাজে 1টা। আলিশা অভ্রের কমেন্ট দেখে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিল। অভ্র হেসে বলে, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি এতটাও লুজার না, দেখি তুমি কতটুকু উঠতে পারো। অভ্র ছাড়া আলিশার অন্য কোনো খাঁচা নেই। সবাই ঘুমিয়ে আছে। রাতের গভীরতার সাথে নিস্তব্ধতাও বাড়ছে। একাকিত্ব আর দুঃখগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। রাতের গভীরতা তারাই মাপতে পারে যারা রাতে ঘুমের পরিবর্তে বিরহ বয়ে বেড়ায়। জানলার পর্দা সরিয়ে গ্রিলে মাথা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে অতীত কিছু স্মৃতি ভেসে উঠল আলিশার চোখে। অভ্র আলিশা দুজনেই দিনের বেলায় ব্যস্ত। পড়ালেখা শেষ করে তাদের কথা বলা শুরু হতো 12টার পরে। বেশিরভাগ সময় আলিশা ঘুমিয়ে পড়তো। ওপাশ থেকে অভ্র টেক্সটের পর টেক্সট করেই যেত, এপাশ থেকে কোনো উত্তর নেই। ঠিক এমন হলো আরও একদিন। সেদিন অভ্র বলেছিল যাই হোক আজ ঘুমাবে না। আলিশা চেষ্টা করেও ব্যর্থ। পরদিন সকালবেলা যখন মেডিকেলে পৌঁছালো, অভ্র আলিশার সাথে রেগে একটু দূরত্ব বাড়িয়ে নিল। আলিশা দৌড়ে অভ্রের সামনে গিয়ে বলে, তুমি রাগটা কার সাথে করবে, আমার সাথে নাকি ঘুমের সাথে? আমার কোনো রাগ নেই। এই কথার মধ্যেই তো একাকার অভিমান, রাগ, অভিযোগ লুকিয়ে আছে। এটার নতুন কি? আমাকে রেখে একজন ঠিক ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করো, আমি ঘুমের 1 সেকেন্ড আগেও জানি না আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু জানো ঘুম ভাঙার পর আমার কতটা কষ্ট হয়, নিজের প্রতি রাগ হয়। এখন আমি কি করতে পারি? আমি বলবো না, আর এমন হবে না, কারণ আমার প্রতি আমার বিশ্বাস থাকলেও ঘুমের প্রতি নেই। তাই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়লে রাগ না করে তুমিও ঘুমিয়ে পড়বা। কেউ কি বুঝে সে চলে যাওয়ার পর আর চোখের পাতায় ঘুম ধরা দেয় না? আমাকে আর একটু কম ভালোবাসবা? এত ভালোবাসলে আমার ভেতর ভয় তৈরি হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। অভ্র আলিশার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে, আমি আছি, ভয় পেতে হবে না। আলিশা চোখের জলটুকু মুছে নিয়ে বলে, তুমি এই আছো অভ্র, আমি তোমাকে চাই না একটুও না। তোমাকে পেলে আমি নিজে হেরে যাব নিজের কাছে। কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল আলিশা। সকালবেলা সবার হইচই শুনে পিটপিট করে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে দেখে 12টা ছাড়িয়েছে। নাহার বেগম এসে বলছেন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিতে, ওনাদের আসার সময় হয়ে যাচ্ছে। আলিশা চোখ ডলতে ডলতে বলে, এই দুপুরবেলা কে আসে আম্মু? তোর এত কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হ। ওনারা এখানে এসে দুপুরের খাবার খাবেন, তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, এই যে শাড়ি গয়না রেখে গেছি, রেডি হবি সুন্দর করে। কি শুরু করলাম আম্মু? আমার কি বিয়ে যে শাড়ি গয়না পরে রেডি হব? বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু ছেলেপক্ষের সামনে যাবই না। এত কথা শুনতে চাই না, যা বলছি তাই করবে, তাড়াতাড়ি রেডি হও। নাহার বেগম চলে যেতেই আলিশা ভাবে সে তো বিয়েই করবে না, আবার শাড়ি পরে সংসারে যাবে কেন? আলিশা উঠে ফ্রেশ হয়ে আসলো। ডাইনিং রুমে এসে নাস্তা নিয়ে নাস্তা করছে। মিম এসে বলল, তাড়াতাড়ি নাস্তা শেষ করে রুমে চল। ছেলের মা
আর বোন চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা জুমের নামাজের পর আসবে। আলিশা নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে বলে, এরা এমন রাক্ষস কেন সেটা বলো। কে মেয়ে দেখতে এসে মেহমানদের মতো দুপুরের খাবার খায়? বাদ দে, যেমন ইচ্ছে হোক, তাতে তোর কি? বিয়ে তো করছিস না, এখন তাড়াতাড়ি শাড়ি পরে নে। মাথা খারাপ নাকি? আমি পরবো শাড়ি? তুই পরবি? কথা কম বল, যা বলছি তাই কর। ডিম একদম বড়গিরি দেখাতে আসবি না। তুই মাত্র 1 বছরের বড় আমার। আলো, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তারপর এদিকে শোন কানে কানে। ওয়াও, দারুণ আইডিয়া। ঠিক আছে, এক্ষুনি রেডি হচ্ছি। আলিশা ঝটফট রেডি হয়ে নিল। আয়নায় নিজেই নিজেকে দেখে অবাক হলো। ওদিকে হুমায়রা আর দিশা বেগম এসেছেন বেশ অনেক সময়ই হলো। তাদের সামনে নানান রকমের নাস্তা। হুমায়রা বোর হচ্ছিল। মিম সবে মাত্র এসেছে অতিথি দেখতে। হুমায়রা দেখে বলে, হিমু, তুই এখানে? মিমাবি, তুমি এখানে? আমার বাসায় আমি থাকবো না? আয়, উঠে আয় এদিকে। হুমায়রা মিমের সাথে মিমের রুমে এসে আলিশাকে দেখে বলে, তুই এমন বসেছিস কেন? তোমার বেস্টি তোমার ভাবি হতে চলেছে। কি? তার মানে তোর এই বদমাস ভাই, এটা তুই তাকে আটকাতে পারলি না পেতনি? চুপ যা, আমি কি জানতাম নাকি তোকে দেখতে আসবে? মানাফকে জিজ্ঞেস করলাম, সে বললো সারপ্রাইজ। এবার বিয়ে ভাঙার দায়িত্ব তোর। এটা কোনো ব্যাপার হলো? মানে মানাফকে তো রিলেশনের কথা বললেই হবে। কিন্তু এখন তো আমাদের দুলহান সিঙ্গেল। মিমের কথা শুনে হুমায়রা বলে, তাহলে বিয়ে হয়ে যাক, সমস্যা কি? একদম বাজে কথা বলবি না। বিয়ে করব না এখন, আর তোর ছোট ভাইকে তো কোনোভাবেই না। তা করবি কেন? ডাক্তার অভ্রের সাথে ব্রেকআপ হওয়ার শোক তো পালন করবি। তাই করব। ভালোবাসা তো আর সহজ না। ইচ্ছে হলো বাসলাম, ইচ্ছে হলো ছেড়ে দিলাম। মানুষটাকে ছেড়েছি, ভালোবাসা না, তার স্মৃতিগুলো আমার সাথে আছে। এক সময় এই মানুষটাকে কল্পনা করেই ঘুমাতে যেতাম, তাকে কল্পনা করেই স্বপ্ন সাজাতাম। এত সহজ সেসব ভুলে যাওয়া? কিন্তু জীবন তো থেমে থাকবে না, তাই না? আবেগ দিয়ে তো আর সামনে এগোতে পারবি না। আমিও জানি সেটা, কিন্তু আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা, আজকের দিনটাই ভালোভাবে কেটে যাক, মানাফকে বুঝিয়ে বলবো আমি। এরই মধ্যে নাহার বেগম এসে বলেন, হুমায়রা, তুমি আলিশাকে সাথে করে নিয়ে এসো। ওনারা আগে ওকে দেখবে, তারপর খাওয়া দাওয়া করবে। জি আন্টি, আমরা আসছি। ঈশান অভ্রকে কল করে সবটা বলে দেয়। অভ্র রেডি হয়ে বলে, এটা তুমি ঠিক করলে না আলিশা চৌধুরী। আমি থাকতে তুমি অন্য কারো কিভাবে হও সেটা দেখি, আর এর শাস্তিও তোমাকে পেতে হবে। তুমি কিভাবে রাজি হলে অন্য আরেকজনের বউ হতে? এই তোমার ভালোবাসা, যেটা তুমি দুদিনে ভুলে গেলে? আমার ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরে নিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা করতে দিলে না। ভালো রূপ দেখছো, কিন্তু এই আহিয়ান অভ্রের ঘৃণা আর ভয়ঙ্কর রূপ দেখনি। পাত্র হিসেবে আলিশাকে দেখে মনে মনে ক্ষুব্ধ হলেন দিশা বেগম। তিনি ভেবে বসলেন আলিশা হয়তো আগে থেকেই মানাফকে ভালোবাসত। এরই জন্য হুমায়রার সাথে আলিশার এত ভালোবাসার সম্পর্ক। দিশা বেগম আলিশার হাতে একটা বালা পরিয়ে দিলেন। মনে তার এক আকাশ অভিমান। তার পুরো পরিবার তাহলে আগেই জানতো পাত্রীকে? ভুল ধারণা পুষে মনের মধ্যে বিষ তৈরি করেছে। শাফিন বলল, তাহলে এবার ছেলে মেয়ে একটু ছাদের রেলিং ঘেঁষে এই কড়া রোদে দাঁড়িয়ে আছে দুজনেই চুপ। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আলিশাই বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? আমার বয়স কম তাই? সেরকম কিছু না, আর এটা এখনকার যুগের কোনো সমস্যা না। তাহলে স্পেসিফিক কোনো কারণ? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। আমি বলছি আমি বিয়ে করব না, মানে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সেটা আমাকে কেন বলছো? তোমার পরিবারের লোকদের বলো। তাদের বলতে পারলে নিশ্চয়ই আপনাকে বলতাম না। তাহলে আমাকেও বলে কোনো লাভ নেই, কারণ আমি বিয়ে তোমাকেই করব। দেখুন, আপনি 2 বছরের বাচ্চা না। আপনি বায়না করবেন, জেদ করবেন, অ্যাডাল্ট পারসন। সো বোঝার চেষ্টা করুন। আমি বুঝতাম যদি বিয়ে না করার কোনো কারণ দেখাতে পারতে, কিন্তু এমনি বিয়ে করব না এমন কথা অনেক মেয়েই বিয়ের আগে বলে, কিন্তু পরে তারা স্বামীভক্ত হয়ে যায়। দেখুন, আপনার কি মনে হয় আমি 4 বছরের বাচ্চা মেয়ে? না ভেবে যা খুশি তাই বলে দিয়েছি? না, আমি যথেষ্ট ম্যাচিউরড। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন বিয়ে করতে চাইছো না? এখন বিয়ে করবে না, পড়ালেখা, এটাই তো? এখন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। ধরো আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব? কখনোই না। তোমার লাইফ তোমার মতন গুছিয়ে নেবে, আমি তোমাকে ছায়া হয়ে আগলে রাখবো। আমি এতটা নাজুক নই
যে আমার অন্য কারোর ছায়া লাগবে, আমি নিজের সাথে নিজে ডিল করে নেব। সো নিচে গিয়ে আপনি বলবেন বিয়েটা আপনি করছেন না। আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই আমি এমন কিছু বলবো না। আপনার সমস্যা আপনি বলুন। সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের নিয়ম কিন্তু পরিবর্তন হয়নি। এখনো মেয়ের অমতে ইমোশনাল ড্রামা করে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। মেয়েদের কথা বা ইচ্ছে কোনোটারই মূল্য কারো কাছে নেই, সেটা হোক আমার পরিবার কিংবা আপনার মতো শিক্ষিত পুরুষ মানুষ। তোমাকে একদম পরীর মতন লাগছে। আচ্ছা, তোমার শাড়ির রংটা কি? আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? রেগে যাচ্ছ কেন? বলো, কি রঙের শাড়ি? আপনার মাথায় সমস্যা আছে, কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তুমি কিসের ডাক্তার হবে? ধৈর্যের একটা লিমিট থাকে, আপনি তা ক্রস করে ফেলছেন। বলি আলিশা সামনের দিকে পা বাড়ায়। মানাফ আলিশার হাত ধরে। আলিশা থেমে গিয়ে অগ্নি দৃষ্টিতে মানাফের দিকে তাকায়। মানাফ আলিশার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না হচ্ছ। আজকে তোমার হাত অনুমতি ছাড়া স্পর্শ করেছি, খুব তাড়াতাড়ি তুমি নিজে আমার হাত স্পর্শ করবে। আর হ্যাঁ, এই রঙের শাড়ি আর পরবে না, তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মানাফ নিচে চলে গেল। আলিশা দাঁড়িয়ে আছে। রোদের তাপ কমতে শুরু করেছে কেবলমাত্র। আলিশা শূন্য দৃষ্টিতে রেখে বলে, আপনার জীবনে হয়তো কখনো ওই মুহূর্ত আসবে না মানাফ। মানাফ আবার ফিরে এসেছিল আলিশাকে সাথে নিয়ে একসাথে নিচে নামবে, তাই এসে আলিশার কথা শুনে বলে, জান চলো না একসাথে যাই। আপনি আবার? চলো একসাথে নিচে যেতে হবে। একসাথে এসেছি, একসাথে না গেলে কেমন দেখা যায় না? হাঁটুন, আমি আসছি। ওদিকে অভ্র কাছাকাছি এসে ঈশানকে কল করলো। ঈশান বলল, ওনারা এখনো বাসায়, আর একটু পর বের হবে। বের হলেই আমাকে বলবা। কল কেটে অভ্র নিজের ফোন থেকে লাগাতার আলিশাকে কল করতে থাকে। সমস্যা কি আপনার? সেই কখন থেকে কল করেই যাচ্ছেন, ভদ্রতা কি বেঁচে খেয়েছেন? ও বেবি, ইউ আর সো কিউট। তুমি এত কিউট কেন বলো তো? একদম মিঠাই বাড়ি রসগোল্লা। আপনার সাথে রসের কথা বলার মতো ফালতু সময় আমার নেই। তুমি বাহিরে আসবে নাকি আমি তোমার ফুপির বাসায় আসবো? আমিও আসবো না, আপনিও আসবেন না। কি বলো চান? একজনকে তো আসতেই হবে, হয় তুমি নয় আমি। সমস্যা কি আপনার? কেন পড়ে আছেন আমার পিছু? মন চাচ্ছে তাই। এত কথা বলার কি আছে? আমি আসছি, তোমার আসতে হবে না। ভুলেও না। তুমি কোথায় আছো বলো, আমি আসছি। সুপার শপের সামনে, তাড়াতাড়ি আসো ডিয়ার। আলিশা ফোন বেডে ছুঁড়ে ফেলে, শাড়ি চেঞ্জ করে আসলো। দু হাতে মাথা চেপে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেই দিনের ঘটনা, অতীত। একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল আলিশারা, সেখানে অভ্রও ছিল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হুট করে একদিন বিকেলে অভ্র কল করে বলে, আলিশা, আজ বিকেলে দ্য লাস্ট মুন রিসর্টে আসো তো, সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ? আজকে তো কোনো বিশেষ ডে না। সারপ্রাইজ দিতে বিশেষ ডে লাগে, আর এত প্রশ্ন করছো কেন? আসতে বলছি, আসবা। আচ্ছা আসবো। ঠিক সময় রেডি হয়ে বের হয়ে গেল আলিশা। হুমায়রাকেও সাথে নিতেই চাইলেই অভ্র রাগ করবে এটা ভেবে নিল না। পার্পল কালারের শাড়ি আর হালকা সাজ, এতেই অপরূপা লাগছিল আলিশাকে। আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আলিশা রিসর্টে আসতেই কয়েকজন স্টাফ আলিশার হাতে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে বলে, ম্যাম, দ্বিতীয় তলায় 425 নাম্বার রুম। আলিশা এসে রুমের দরজা খুলতেই তার পুরো দুনিয়া ঘুরে গেল। পুরো রুমটা ফুলে ফুলে সজ্জিত, মনে হচ্ছে কোনো হানিমুন কাপেলের জন্য স্পেশাল ডেকোরেট করা। রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে পিছু ফিরে পা পাড়াতেই অভ্র আলিশাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। অভ্র আলিশার কোমরে এক হাত রেখে আলিশাকে একদম নিজের বাহুতে বন্দি করে নিল। আলিশা আর অভ্র দুজন একদমই কাছাকাছি। আলিশা কিছুক্ষণ দম নিয়ে নিম্ন স্বরে বলল, অভ্র এসব কি? অভ্র এক হাত দিয়ে আলিশার গালে স্লাইড করতে করতে বলল, ভালোবাসার রেইনবো, আজকে আমার রঙে তোমাকে আরো রঙিন করে তুলবো। ভালোবাসি জান, আজকে কোনো না শুনবো না। আলিশা নিজের সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দেয়। হঠাৎই এমন হওয়ায় অভ্র কিছুটা দূরে সরে গিয়ে পিছনে থাকা কাভার্ডের সাথে বাড়ি খায়। আলিশার রক্ত চক্ষু নিয়ে অভ্রের দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র, তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তোমার মনে হলো এমন সারপ্রাইজ দেখে নাচতে নাচতে আমি তোমার সাথে এইসব করতে রাজি হয়ে যাব? আমি আলিশা আমার বাবার গর্ব, মায়ের সম্মান, আর আমি তাদের বিশ্বাস ভরসা নষ্ট করে এসব করব? অভ্র নিজেকে শান্ত করে রেখে বলে, আলিশা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। এখানে খারাপ কি? সেটাই অভ্র, তোমার চোখে এটা ভালো, আমার চোখে এটা নোংরামি। তোমার যদি এতটাই চাহিদা,
তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করব, তারপর মিটিয়ে নাও তোমার সব চাহিদা। আমার নিজের সম্মান এভাবে কলুষিত আমি করতে পারবো না। কথাটা বলেই আলিশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এই রুম থেকে বের হওয়ার জন্য একটা শর্ত আছে, হয়তো আমার কাছে আসবে, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। যেই মেয়ে সামান্য বিশ্বাস করে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতে পারে না, তাকে ডাক্তার আহিয়ান অব্রের চাই না। যে ছেলে একটা মেয়েকে সম্মান করতে পারে না তাকে আমি চাই না। এবার বাস্তবে ফিরি। মুখোমুখি বসে আছে আলিশা আর অভ্র। অভ্র অপরাধীর সুরে বলল, দেখো, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি। এখন যা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে শুরু করি। ভুলে যাও বলা যতটা সহজ, ভুলে যাও ততটা সহজ না। আমি কি করে ভুলে যাব সেদিনের কথা? আপনি কি বিহেভ করেছিলেন? মুভ অন করুন, দেখুন মুভ অন করুন। আপনি আপনার পথে, আমি আমার পথে, রাস্তা ভিন্ন। আমি তো ভিন্ন হতে দেব না ডিয়ার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে। এই দেখুন আমার হাতে অন্যজনের দেওয়া অলংকার। অভ্র আলিশার হাতটা শক্ত করে চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই হাতে আমার দেওয়া অলংকার থাকবে, এক্ষুনি খুলে ফেলো এটা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করার মানে কি? ছাড়ো হাত। তোমার খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। স্টপ, পাগলামি করা বন্ধ করো, ছাড়ো বলছি। অভ্র বালাটা খুলে ছুঁড়ে মারবে তার আগে আলিশা বলে, বালাটা একজনের মায়ের, সেটাকে অপমান করার অধিকার তোমার নেই মিস্টার অভ্র। অভ্র আলিশার হাতে বালাটা দিয়ে বলে, যা হয়েছে সব কিছুর জন্য সরি, আর কখনো এমন কিছু হবে না, প্লিজ ফিরে এসো। ফেরার সব পথ বন্ধ। আমি তোমার কাছে কিছুতেই ফিরবো না। ফিরতে তোমাকে হবেই, হয়তো তোমার ইচ্ছেতে, নয়তো জোর করে ফিরবো। আলিশা রিক্সা ডেকে রিক্সায় উঠে যায়। অভ্র আলিশা যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকে হাসে। ওদিকে মানফরা বাসায় এসে দেখে নানা রকমের খাবারের ঘ্রাণ। মানফ বলে, আম্মু, আমরা তো বাসা ছিলাম না, তবে রান্না কে করেছে? হয়তো স্বামীয়া এসেছে, ও ছাড়া আর কি। আমাদের পিচি এত বড় হয়ে গেছে, নিজের হাতে রান্নাও করতে পারে। সেলিনা বেগম কোনো কথা না বলে চলে গেলেন নিজের রুমে। মনির সাহেব পিছু পিছু গেলেন। মানফ বলল, আমাদের বাসার পরিবেশ আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা কথা বললাম, কেউ পাত্তাই দিচ্ছে না। এরপর তোর বউ এসে তোকে পাত্তা দেবে। সর সামনে থেকে, দেখি আমার কিউট আপি কি কি রান্না করেছে। আপু, সত্যি সামিয়া রান্না করেছে? তো তোকে কি আমি মিথ্যে বলছি? চল আমি যাই, দেখি পিচিটা কত বড় হয়েছে। সামিয়া নীল কালারের শাড়ি পরা, শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গৃহিণীর মতো রান্না করছে। চুলগুলো কাটা দিয়ে উঁচু করে বাঁধা, কোমর দৃশ্যমান। মানাফ এগিয়ে সামিয়ার চুল খুলে দিল। হঠাৎ চুল খুলে যাওয়ায় সামিয়া এদিক ঘুরতেই চাইলে সামিয়া চুলে এসে মানাফের মুখশ্রীতে বাড়ি খায়। মানাফ বলে, মেয়েরা কি চুলেও পারফিউম ব্যবহার করে? মানাফের কণ্ঠ শুনে সামিয়া দ্রুত নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলে, স্যার আপনি? এটা অফিস নাকি বাসা? হাই, আমার পিচিটা কত বড় হয়ে গেছে। সত্যি তুই সামিয়া তো? আমি যথেষ্ট ভদ্র আর শান্ত। জানা আছে কেমন ভদ্র। আমার ঠোঁটকে যেন ক্লাস 3-তে থাকতে চুমুক দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। এদিকে তাকা দেখি, এখন কতটা বড় হয়েছিস। আমাকে দেখে আর কি হবে? যাকে দেখতে গেলে তাকে কেমন লাগলো? খুবই ভালো, তবে বুঝলি সামিয়া, মেয়েটা পুরো বোম্বাই মরিচ। সামিয়ার কথা গলায় আটকে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল। হুমায়রা বলল, মানব যা তো এখান থেকে সর। তোর কি সমস্যা? আর সামিয়া এইদিকে তাকা, তোকে দেখেই চলে যাব। আমাকে দেখতে হবে না বললাম তো। বুঝেছি বলেই মানাও সামিয়ার বাহুতে হাত রেখে সামনের দিকে ঘোরালো। সামিয়া নিচের দিকে তাকিয়ে আছে। মানব বলে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি জানো, তোর জন্য জামাই খুঁজতে হবে। অফিসে তো খেয়ালই করিনি। এমনভাবে মাশাআল্লাহ বলো না, মনে হচ্ছে নিজের বউকে দেখছো। তোমার লজ্জা করে না আরেক বেটার বউকে এভাবে দেখছো? তুই জানিস, ছোটবেলায় সামি আমাদের বাসায় আসলে ঘুরতো আর বলতো, আমি মানাম ভাইয়ের বউ, আমি মানাম ভাইয়ের বউ। সে হিসেবে একবার দেখলাম। দেখেছো যখন, এবার আমাকে বকশিস দাও। কিসের বকশিস রে? দেখছি এটাই বেশি। কোনো বকশিস দিতে পারবো না, আমি দেখেছি এটাই তোর বকশিস। হিমু আপু তোর ভাইকে বল আমাকে বকশিস দিতে। আমি কি এতই সস্তা নাকি কেউ খালি হাতে আমাকে দেখবে? মানাফ এক হাতে সামিয়ার চোখ আটকে ধরে বলে, চল তোকে বকশিস দেখাবো। তোকে কি ফ্রিতে দেখা যায়? হুমায়রাও পিছু পিছু আসলো। মানাফ এক হাতে চোখ আটকে রেখে অপর হাত দিয়ে কাভার থেকে একটা প্যাকেট বের করে বলে, এবার চোখ খুল। এর মধ্যে কি? যা গিয়ে খুলে দেখ।
সামিয়া হুমায়রার রুমে এসে গিফটের প্যাকেট খুলে তো অবাক হয়ে গেল। সামিয়ার চোখের কোণে অশ্রু টলমল করছে। আস্তে আস্তে বলে, আচ্ছা সত্যিই কি মানাফ ভাই আমাকে ভালোবাসে না? যদি ভালো নাই বাসবে তাহলে সে ক্লাস 7-এ থাকতে বলেছিলাম আমার জন্য বারবি গাউন আর শু আনতে, আর সাথে সুন্দর একটা মাথার তাজ, সাথে আরও এত এত চকলেট। দেখ যা যা বলছি সব এনেছে, সব। তবুও দিন শেষে এই মানুষটা নাকি আমার হবে না। মন খারাপ করিস না, আমি নিজেও বুঝলাম না মানা ফুট করে আলিশাকে কেন বিয়ে করার জন্য পাগল হলো। আলিশাকে মানে তোমার বান্ধবী আলিশা আপুকে? হুম। দেখলি আপু, আবার প্রমাণিত হলো পুরুষ মানুষ রূপের পূজারি। তুই কি দেখতে কম সুন্দর নাকি? আমার চেয়ে এক গুণ হলেও আলিশা আপু বেশি সুন্দর, তাই তো নিজে থেকে বড় মেয়েকেও মানব বিয়ে করতে চাইছে। কিন্তু আলিশা আপুর তো একটা রিলেশন ছিল। সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আলিশা আপু রাজি হলো? ও তো রাজি না, কিন্তু ওর বাবা মা কেমন জানিস তো, জোর করে হলেও দিবে। থাক, আফসোস করে লাভ নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। তখন পেছন থেকে মানব বলে, এসব বলে তো হবে না, এত কষ্ট করে নিয়েছি, আমাকে পরে দেখা। মনে করে আনার জন্য ধন্যবাদ। সামিয়া আর কিছু বলবে তার আগেই মানাফের ফোনটা বেজে উঠল। মানাফ মোবাইলের দিকে তাকিয়ে বলে, নাম্বার তুই দিয়েছিস আপু? আলিশা চাইলো। এখন আসছি, এই ভালো কাজের জন্য তোকে ট্রিট দেব। আলিশা আপু কল করেছে? তাই তো মনে হচ্ছে। আমি বিয়েটা করব না, কতবার বলছি, জোর করে বিয়ে কেন দিচ্ছ? দেখো, তোমার হ্যাঁ নাতে কিচ্ছু আসে যায় না, যা মান সম্মান নষ্ট করার করেছো। এবার আমরা যা করব তাই করতে হবে। কিসের মান সম্মান নষ্ট করেছি আম্মু? ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটার খেসারত আমি কেন দিব? তুমি আমাকে বোকা ভাবো? বৃষ্টির মধ্যে রোমান্টিক মুভমেন্ট ক্যামেরায় বন্দি করে বলো অ্যাক্সিডেন্ট? সে যাই হোক, আমি যা বলছি তাই হবে। এখন তর্ক না করে এখান থেকে যাও। আম্মু, আমার কথাটা তো শোনো। যা বলছি তাই। আলিশা রেগে রুমে এসে হুমায়রার থেকে মানাফের নাম্বার নিয়ে কল করলো মানাফকে। ওপাশ থেকে রিসিভ হতেই আলিশার কর্কশ কণ্ঠে বলে, আপনাকে কি বলেছিলাম? কে আপনি? একদম নাটক করবেন না, আপনি ভালো করেই বুঝতে পেরেছেন আমি কে। ও মিস বোম্বাই মরিস, তা হবু জামাইকে এত মিস করছিলেন বুঝি? আলিশা খট করে কলটা কেটে দেয়। এরপর ঈশানের রুমে এসে বলে, ঈশান রিদির বাসা কোথায়? ওর বাসা তো চট্টগ্রাম। ওর নাম্বারটা দে তো। তোকে কেন দেব? কারণ এখন এই মুহূর্তে তুই আমার সাথে পালাবি। মাথা ঠিক আছে তোর? কোন দুঃখে পালাবো? কারণ বিয়েটা আমি করছি না। তাহলে শাফিন ভাইয়ের সাথে পালা। তোর সাথে পালাবো, চল তাড়াতাড়ি রেডি হ। রিল্যাক্স ডক্টর আহিয়ান, অব্র থাকতে আমি কেন? আমি এক্ষুনি দুলাভাইকে কল করে বলছি তোকে নিয়ে যেতে। ওকে বিয়ে করার চেয়ে তোকে বিয়ে করা ভালো, তাই আমি তোকেই বিয়ে করব। বই নামার বালু, পাগলামি বন্ধ কর, বিয়ে আমি ভেঙে দেব। কথা দে। কথা দিচ্ছি। ওদিকে সামিয়া ছাদের দোলনায় বসে আছে। এতক্ষণ হুমায়রাও সাথে ছিল, কিছুক্ষণ আগেই চলে গেল। বেবি পিঙ্ক কালারের 3 পিস পরা আর চুলগুলো ওড়নাটা বেয়ে নিচে ঝুলছে, সাথে হালকা বাতাস। সামিয়া মৃদু গলায় গান ধরল, না রাখা কিছু কথা, সময়েরই ছড়া পাতা, দিয়ে যায় শুধু ব্যথায় বুকে, থেমে যাওয়া সে গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে, ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না, আয়না মন ভাঙায় না, যায় না স্মৃতি ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, আয়না মন ভাঙায় না, যায় না স্মৃতি ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি মন তাকে বলে না, নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা
বলে না। সামিয়া গান শেষ করার আগে কেউ একজন বলে উঠল। মনে হচ্ছে খুব বড়সড় স্যাকা খেয়েছিস। হঠাৎই মানাফের কণ্ঠ শুনে থেমে গেল সামিয়া। এরপর অন্যদিকে তাকিয়ে বলে, সবার ভাগ্যতে ছ্যাঁকাও থাকে না, কিছু মানুষ জন্ম থেকে একা, এদেরকে ছ্যাঁকা দেওয়ার জন্য কেউ আসে না। খুব কড়া কথা বললি তো, আমার ব্ল্যাক কফির চেয়েও বেশ কড়া। তা কে সে সৌভাগ্যবান পুরুষ? তুমি? কি কি বললি আবার বল। তোমাকে কেন বলবো? জানো না ভালোবাসা হলো একান্ত গোপন জিনিস, সেখানে কাউকে জায়গা দিতে নেই। তা পড়ালেখা করছিস নাকি ভালোবাসার উপর পিএইচডি করেছিস? সেটা তোমাকে কেন বলবো? তোমার জেনে কাজ নেই, তোমার হবু বইয়ের চিন্তা করো। এখন একটা কথা বলতে পারলাম না আর তুই বহু বচন বানিয়ে দিলি। তুমি কেন আসছো? যাও নিচে যাও। ওই যে ছোটবেলায় তুই স্কুলের অনুষ্ঠানে একটা গান গিয়েছিলি মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এটার সাথে তোমার ছাদে আসার কি কানেকশন? তুই এত মধুসূরে ডাকলেই তাই তোকে একলা চলতে না দিয়ে আমি এসেই পড়লাম। আমি একলা চলা শিখে গেছি, তাই আপনাকে আমার প্রয়োজন নেই। বলে সামিয়া দোলনা থেকে উঠে দাঁড়ালো। নিচে পড়ে থাকা ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে খোলা চুলগুলো হাত খোপা করে নিল। মেয়েদের খোলা এলোমেলো চুলে কিন্তু মোহনীয় লাগে। ছি মানব ভাই, আপনার এত অধঃপতন কবে ঘটলো? কি বলতে চেয়েছিস? এক মেয়েকে বিয়ে করবেন আর আরেক মেয়ের সাথে ফ্ল্যাট করবেন? সত্যি কথা বললেও ফ্ল্যাট? আসলে পুরুষ মানুষের গোড়ার দোষ, মেয়ে দেখলে ফ্ল্যাট করা শুরু। কথা শেষ করেই লম্বা লম্বা পা ফেলে নিচে চলে আসলো সামিয়া। মানা বোকার মতো তাকিয়ে থেকে একা একাই বলে, যা বাবা, প্রশংসা করাও দোষ। সকালের ঝলমলে রোদ জানলার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙল আলিশার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল ক্লাসের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি এসে পড়ায় মনোযোগ দিল। ক্লাস শুরু হতে এখনও 1.5 ঘন্টার সময় বাকি। পড়তে পড়তে অনুভব হলো খিদে পেয়েছে, কিন্তু পড়া ছেড়ে এখন ওঠা যাবে না, তাহলেই মনোযোগ বিচ্ছিন্ন হবে। পড়ছিল এমন সময় খেয়াল করলো ওর চোখের সামনে একটা বাটার বন। দ্রুত সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল। একটা বাইট নিয়ে বলে, সুইটু, কফি কোথায়? অভ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কতদিন পর সেই পরিচিত ডাক, সেই মধুমাখা কথা। অভ্র কফির মগটা সামনে বাড়িয়ে দিল। আলিশা কফির মগ নিয়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তুমি বানিয়েছো, বরাবরের মতো ইয়াম্মি। অভ্র মৃদু হেসে বলে, হ্যাঁ, এর জন্যই তো বলেছি বিয়ের পর মর্নিং কফি আমি বানাবো। অভ্রের কথা কানে যেতেই হুঁশ ফিরল আলিশার। কফি মগ রেখে দিয়ে বলে, তুমি না মানে আপনি? অভ্র আলিশার পাশে বসে আলিশার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি ভুল করেছি সেটা মানছি। আমি জেদ করেছি, ঝগড়া করেছি, বাজে ব্যবহার করেছি, কিন্তু সব শেষে যখন বুঝতে পারলাম এসবের শেষে তুমি নেই, তুমি দূরে সরে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ, বিশ্বাস করো আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলাম এসবের শেষে আমার তোমাকে চাই। কি থাকলো না জানি না, ঝগড়া হোক যাই হোক, সব কিছুর পরে আমার তোমাকেই চাই। সেই মুহূর্ত থেকে আমি পাল্টে গেছি। প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আলিশা বাকরুদ্ধ। যে মানুষটা সামান্য সরি বলতে চাইতো না, আজ সে নিজে এতটা অনুতপ্ত হচ্ছে। তার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে তার বলা প্রতিটা কথাই সত্য। তার হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে তার মুখশ্রীতে। মনে মনে আলিশা বলল, আমি তো এই অভ্রকেই দেখতে চেয়েছিলাম। নিজের অজান্তেই আলিশার চোখের কোণে ভিজে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই অভ্র নিজের হাতে সেটুকে মুছে দিল। তুমি কাঁদবে না আমার সামনে, কাঁদলে তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এত কিউট আর ইনোসেন্ট লাগছে তোমাকে। আলিশা উঠে একটু ঠিক হয়ে বলল, আপনি কি ভেবেছেন এত তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করব? তাহলে আর কত ঘোরাবে বলো? আমি যুগ যুগ ঘুরতে রাজি, তবু শেষ পর্যন্ত আমার তোমাকেই চাই। আলিশা কিছু বলবে তার আগেই একজন বলে উঠল, হাই মিস বোম্বাই মরিস। হুমায়রা একবার অভ্রের দিকে তাকালো আর একবার আলিশার দিকে, তারপর মুখ টিপে হাসতে লাগলো। আলিশা রেগে বলে, আপনার সাহস তো কম না, এখানেও চলে এসেছেন। এখন এখানে আর সেখানে কি? তুমিও যেখানে আমিও সেখানে, কি বলেন ভাই? শেষ কথাটা অভ্রকে উদ্দেশ্য করে বলে মানাফ। হুমায়রাও তখন মানাফের হাত ধরে বলে, মানব ওনার নাম ডাক্তার আহিয়ান অভ্র, আমাদের সিনিয়র। মানাফ হাত বাড়িয়ে দিল। অভ্র হাত মিলিয়ে বলে, আপনাকে তো চিনলাম না। আমি মিস বোম্বাই মরিস, না মিসেস আলিশার উডবি আর হুমায়রা আপুর একমাত্র ছোট ভাই। ও আচ্ছা, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। বলে অভ্র চলে গেল। আলিশা তখন রেগে মানাফকে বলল, আপনি কোন লেভেলের বেহায়া? হ্যাঁ, আমি বলছি আপনাকে বিয়ে করব না, তারপরও বেহায়ার মতো পিছু পড়ে আছেন। আছি তো, আর রেগে গেলে দারুণ লাগে তোমাকে।
আমি তো বলেছি কোনো পছন্দের মানুষ থাকলে বলো, তাহলে ভেবে দেখব। কিন্তু এমনি এমনি এত সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়েকে হাতছাড়া কেন করব? আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। এই হিমু, ক্লাসে যাবি তো তাড়াতাড়ি চল। কত দূরে যাবে? আমি ঠিক তোমাকে আমার বউ করবই। এটা সত্যি তোর ছোট ভাই হিমু? আমার বিশ্বাস হয় না, এত চিপ। আমার নিজেরও বিশ্বাস হয় না আমার ভাইটা তোর প্রেমে না হয় কোনো অ্যাক্সিডেন্টে মাথা গেছে, তাই এমন ছেঁচড়া হয়ে দেশে ফিরেছে। ক্লাস করছিল আলিশা। অনেকদিন পর অশান্ত মনটা শান্ত হয়েছে ওর। উতাল সমুদ্র যেন হুট করে শান্ত হয়ে যায়, ঠিক সেভাবেই শান্ত হয়ে গেছে ওর মন। মানুষ যে বলে ভালোবাসা ম্যাজিক আছে, কথাটা একদমই হয়তো সত্য। এই তো অভিযোগ, এত মন খারাপ সব কেমনই নিমেষে শেষ। আলিশাকে মুচকে মুচকে হাসতে দেখে হুমায়রা বলে, কিরে, একটু মধুর কথায় গলে আইসক্রিম হয়ে গেলি নাকি আমার ভাইয়ের প্রেমে পড়লি? চুপ কর, স্যার রেগে যাবে। আলিশার কথা শেষ হওয়ার আগেই রোদ ক্লাসে ঢুকে বলে, আলিশা অভ্রকে পুলিশ গ্রেফতার করেছে। আলিশা বিস্মিত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। প্রফেসর আব্দুর রহমান বলেন, কি হচ্ছে কি ডাক্তার রোদ? দেখছেন তো ক্লাস চলছে। স্যার, আলিশাকে ইমার্জেন্সি একটু দরকার ছিল। ক্লাস থেকে বের হয়ে আলিশা রোদকে বলে, দেখুন রোদ ভাইয়া, এখন যদি বলেন মিথ্যা নাটক করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু। আলিশা সত্যিই গ্রেফতার হয়েছে অভ্র। গতকাল রাতে ওর ওটি ছিল ডাক্তার রায়হানের সাথে, কিন্তু কিছু ত্রুটির কারণে রোগী মারা যায়, তাই রোগীর ফ্যামিলি কেস করেছে। আচ্ছা, এখন অব্র কোথায়? মতিঝিল থানায়। হসপিটাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ তারা আন্দোলন করেছে। রোদ সাথে নিয়ে থানায় পৌঁছালো আলিশা। সেখানে অভ্রের বাবা ডাক্তার আরাফাত আগে থেকেই উপস্থিত ছিলেন। তিনি জামিনের ব্যবস্থা করেছেন। আলিশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অভ্রকে মুক্ত করা হলো। আলিশা সেটা দেখে থানা থেকে বের হয়ে যেতে নিল। এমন সময় অভ্র বলে, দাঁড়াও আলিশা। অভ্র আলিশার সামনে এসে বলে, তার মানে কি তুমি আমাকে ক্ষমা করেছো? আপনি বিপদে পড়েছেন তাই দেখতে এলাম। আমি যখন বিপদে পড়েছিলাম আপনি আমাকে সাপোর্ট করেছেন, আমি অকৃতজ্ঞ না। ডাক্তার আরাফাত সাহেব আলিশাকে উদ্দেশ্য করে বললেন, আলিশা চৌধুরী তোমার নাম, তাই তো? আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। তোমার কথা থাকলে পরে বলো। এখন আপাতত কিছুদিন অভ্রকে নীরব থাকতে হবে, জানোই তো পরিস্থিতি। জি, আসি আঙ্কেল। গুড গাও, এসো তবে আবার দেখা হবে। আলিশা বের হয়ে চলে আসলো। আরাফাতও সাহেব আর অভ্র পাশে গাড়িতে বসে আছে। ড্রাইভার ড্রাইভ করছে। আরাফাত সাহেব বললেন, ভুলটা কি সত্যি হয়েছে? ইয়েস অর নো? ইয়েস, তবে সেটা ডাক্তার রায়হানের জন্য হয়েছে। আমি বলছিলাম এটা এভাবে করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। সে আমাকে ওটিতেই ধমক দিয়ে বলে, তুমি ভুলে যাবে না তুমি নতুন আর আমি তোমার সিনিয়র। ওটি আমি নতুন করছি না, এটা তোমার জন্য নতুন। এই কথাগুলো শুনতে এমন কজন আছে? দুজন নার্স। আর আলিশাকে এখানে কে আসতে বলছে? ও নিজে থেকে এসেছে। ওদিকে মানাফ নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় হুমায়রা এসে বলল, মানব, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই কি বলবি, আর তুই যা বলতে এসেছিস সেটা আমি আজকে জেনেছি। তাহলে তোর ইচ্ছে কি এখন? জোর করে তো আর কিছু পাওয়া যায় না। আমার আলিশাকে ভালো লাগতো এটা সত্যি, কিন্তু তাই বলে তো আর জোর করব না। এখন কারো পেছনে ঘোরা বা কাউকে ইমপ্রেস করার মতন সময় নেই। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। আচ্ছা, একটা কথা বলতো, যদি তোকে অপশন দেওয়া হয় তাহলে তুই কোনটা বেছে নিবি? কেমন অপশন? তুই যাকে ভালোবাসিস আর যে তোকে ভালোবাসে, এই দুজন থেকে কাকে বেছে নিবি? প্রশ্নটা কঠিন, তার উত্তর আরো জটিল। তবে এখন থেকে যাকে বেছে নেব আমার মনে হয় তাকে নিয়ে আমি ভালো থাকবো। তাহলে তুই সামিয়াকে বিয়ে করে নে, সুখে থাকবি। কত লক্ষ্মী মেয়েটা। তুই কি ওকালতি করতে এসেছিস? বয়ে গেছে আমার, তোর কপালে এত ভালো বউ নেই। হুমায়রা নিজের কথা শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তার মোবাইল ভাইব্রেট হচ্ছে। দ্রুত মোবাইল নিয়ে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে একজন রাগী কণ্ঠে বলল, কতবার কল করেছি জানোই তো, এই সময় আমি কল করব। কি আশ্চর্য, রাগ করছো কেন তুমি? আমি মানাফের সাথে কথা বলছিলাম। এবার গুনে গুনে 10 বার আই লাভ ইউ বলো। কি নির্বাদের মতো শুরু করলা বলো তো? এসব টিনেজাররা করে, বুঝছো? ভালোবাসা তো ভালোবাসাই, বলো এখন দ্রুত, নয়তো আমি বাসার নিচে চলে আসব। ওকে বলছি আই লাভ ইউ। এভাবে 5 বার বলে থামতেই সৌরভ গম্ভীর গলায় বলল, থামলে কেন, বলো আরো 5 বার। এরপরেও বলতে বললে আমি বলবো আই হেট ইউ। বিল্লি আর ভালো হইলা না। ভালো হতে পারবো না, ভালো লাগলে অন্য কোথাও দেখতে পারো।
খুব কথা শিখেছ একবার পাই শুধু। হুমায়রার কথার মাঝে সামিয়া এসে বলে, হিমু আপু, আজ আমি তোর সাথে ঘুমাবো। হুমায়রা কল কেটে দিয়ে বলে, সমস্যা নেই, আরও ভালো। দু ননদ ভাবি জমিয়ে আড্ডা দেবো সারা রাত। আর ভাবি হওয়া, তোর ভাই তো পছন্দ করে অন্য কাউকে। তাতে কি, ভাবি পছন্দই তো করে। ভালো তো, আর বাসে না। পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না। বাদ দাও তো, তোমার কি খবর সেটা বলো। আমার আবার খবর? ওদিকে সন্ধ্যার পর থেকেই হসপিটাল এরিয়ায় আন্দোলনকারী লোকের ভিড় বেড়েছে কয়েক গুণ। ডাক্তার রাহানকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু ডাক্তার অভ্রকে গ্রেফতার করার পরেও জামিনে কেন মুক্ত করা হলো সেটা নিয়েই উত্তাল। অভ্র টিভিতে সে নিউজ দেখছিল, ইচ্ছে করছে টিভিটা ভেঙে ফেলতে। যেখানে তার কোনো দোষই নেই সেই কাজের শাস্তি, আবার কেরিয়ারের হুমকির মুখে। কিছুক্ষণ টেনশন করে আলিশাকে কল করলো। কল করার সাথে সাথেই রিসিভে আলিশায় আগে বলল, কি অবস্থা এখন? আর অবস্থা মনে হচ্ছে আমার ক্যারিয়ার এখানেই শেষ। চিন্তা করো না, আমি বাবাকে বলবো তোমার কেসটা লড়তে। তোমার বাবা শুনবে তোমার কথা? কেন শুনবে না? বাবা আজ রাতের ফ্লাইটে ঢাকা ফিরছে, আগামীকাল সুযোগ বুঝে বলবো। যদি শ্বশুর মশাই আমার কেস লড়ে তবে আমি জিতবই। শত হোক, জামাইকে ন্যায় বিচার দিবেই। মানে আমি বুঝি না, এই মুহূর্তে তোমার এমন কথা কি করে আসে? তুমি পাশে থাকলে সব মুহূর্তই মধুর মনে হয়। এসব ফ্লার্ট পরেও করতে পারবে, আগে চিন্তা করো পরিস্থিতি কোন দিকে যায়। দেখলাম রোগীর স্বজনরা লাশ নিয়ে যাচ্ছে না, তাদের একটাই কথা, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা লাশ গ্রহণ করবে না। দেখো, আমরা ছেলে মানুষ, আমাদের টেনশন তোমাদের চোখে পড়বে না, কারণ তোমরা টেনশনে কেঁদে ভাসিয়ে দিতে পারো, আমরা পারি না। আমার এত সাধনার ক্যারিয়ার হুমকির মুখে। আমি কি মানসিকভাবে ঠিক আছি? কিন্তু তবুও তোমাদের মতো টেনশন করতে পারি না। রিল্যাক্স, এত বড় বড় কথা বলতে হবে না। তোমার স্বাদের ক্যারিয়ার কেউ নষ্ট করতে পারবে না, আর ভুলটা যেহেতু তোমার না, সেখানে চিন্তা করতে হবে না। আচ্ছা, এই নার্সদের নাম বলো তো, যারা ওই দিন তোমাদের সাথে ওটিতে ছিল। ঈশা আর রাত্রি। আমাদের আগে ওদের স্টেটমেন্ট নিতে হবে, এখন ওরাই ভরসা। তোমাকে এত ভাবতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি করব, তোমাকে বলতে হবে না। তুমি খেয়ে ঘুমাও, যা হবে দেখা যাবে। জানোই তো, সত্য কোনোদিন চাপা থাকে না। আলিশা অভ্র একটা ক্যাফেতে পাশাপাশি বসে আছে। অভ্র আলিশার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছি তোমার এত জেদ কোথা থেকে আসলো। যেমন বাপ তার তেমন মেয়ে। কোর্টে বসে বলে কি না, এক চট দিয়ে তোমার দাঁত ফেলে দেব। আরে এভাবে না বললেই তো হতো। তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তোমার কি বাজে বকবক করার স্বভাব যাবে না? আমার বাবা তো ঠিক কাজটাই করেছে। তুমি যদি হাফ মেন্টালের মতো বকবক করতে থাকো, তাহলে রায় তোমার বিপক্ষেই যেত। ইয়ার তোমার বাবা ভালোভাবে তো বলতে পারতো। বাবা সবার সাথে ভালোভাবে কথা বলে না, যে যেমন তার সাথে ঠিক সেই ভাষায় কথা বলে। আলিশা, এবার তাহলে আমার বাবাকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা আর বলো না। আমি ভুল করেছি, এটার জন্য আমি অনুতপ্ত। আর বর্তমানে এই রুম ডেট কোনো ফ্যাক্ট না, অহরহ এমন হচ্ছে। বর্তমানে হত্যা, গুম, চুরি, ডাকাতিও অহরহ হচ্ছে। তাই বলি কি এটা অন্যায় না? যারা করছে তারা সবাই নির্দোষ। অন্যায় কাজ যতই অহরহ হোক, সেটা অন্যায়ই থাকবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা আজ উঠি, তোমার কথাটা ভেবে দেখব। ডিয়ার রেইনবো, কোনো ভাবাভাবি নাই। শ্রাবণ মাসের আর 10 দিন বাকি। এই 10 দিনের মধ্যেই বিয়েটা করে ফেলতে চাই। আপনি চাইলেই তো হবে না, আমি ভেবে বলবো। ওদিকে মানব ডায়েরির প্রতিটি পৃষ্ঠা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কেউ এত যত্ন করে ভালোবাসতে পারে? সামিয়াকে না দেখলে বুঝতে পারতো না হয়তো। আর সে কিনা হুট করে নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে এই নিষ্পাপ ভালোবাসাটাকে অবহেলা করছে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে অপেক্ষা করছে সামিয়ার জন্য। একটু পর সামিয়া কফি আর কিছু হালকা নাস্তা নিয়ে এসে বলে, তাড়াতাড়ি খাও আর নিজের বাসায় চলে যাও। এই, তুই আমাকে তাড়াই দিচ্ছিস? মনে করো তাই। এবার তাড়াতাড়ি খেয়ে বিদায় হও দেখি। স্যার, তুই মামিকে ডেকে বল, তার একমাত্র মেয়ের জামাই এসেছে, জামায়াতের ব্যবস্থা করতে। দেখো, বাজে না বকে আমার রুম থেকে যাও। তুমি রাগও যদি ফুল হয়ে ঝরে যাব, তুমি কাঁদো যদি হৃদয় মরে যাবে। সামিয়া অবাক হয়ে বলে, এটা তুমি জানলে কি করে? তুমি আমার কৃষ্ণচূড়া, তুমি আমার পলাশ, তুমি আমার কাঠগোলাপ, তুমি আমার শিমুল। সব বসন্তের সব রঙে তুমি আমার প্রিয়তমা। তুমি আমার শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, তুমি আমার শুকনো ঠোঁট এক পরম সুখ। তুই আমাকে ভালোবাসিস, আগে কেন বললি না?
তুমি বলার সুযোগ দিলে কই? এসেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। বাদ দাও সেসব, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার তো তোকেই বিয়ে করতে হবে, তোর সুন্দর সুন্দর ছন্দ পড়ার জন্য, শোনার জন্য। আপনি যাকে বিয়ে করতে চেয়েছেন সে একজন লেখিকা, আর আলিশা আপুর লেখার হাত দারুণ। বাদ দে আলিশা মালিশা, আমার তুই হলেই চলবে। এখনও রিজেক্ট করেছে তাই আসছো? শোন, তুই আমাকে ভালোবাসিস তাই আমাকেও রিজেক্ট করেছে, নয়তো আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ রিজেক্ট করে? ইস, আমার হ্যান্ডসাম অভ্র ভাইকে দেখেছো? সে কত হ্যান্ডসাম। সামিয়া, তুই আমার সামনে অন্য ছেলেকে হ্যান্ডসাম বলছিস? আমার সামনে অন্য মেয়েকে বিয়ের জন্য লাফালাফি করতে পারবা আর আমি হ্যান্ডসাম বললেও দোষ? কে তোরা কি কথা বলছিস? মামি নট, আজকে থেকে শাশুড়ি আম্মু। কি বলছিস আমরা সেসব? বাবা এখন আর এসব হবে না, তোর বাবা মানবে না। মিয়া বিবি রাজি তো কে আকারে কাজী। আসি আম্মু, খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে নিতে আসবো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজ বৃহস্পতিবার, আলিশা আর অভ্রের গায়ে হলুদ। ধুমধাম করে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। অভ্র আলিশাকে নিয়ে ছাদে আসলো। আলিশার গালে একটু হলুদ ছুঁয়ে দিয়ে বলে, আমার প্রেয়সী আগামীকাল থেকে একদম আমার নিজস্ব। আলিশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অভ্র আলিশার মুখে নিজের দিকে ঘুরিয়ে বলে, আর কখনো তোমাকে নিজের থেকে আলাদা করব না আলিশা। তখনই হুমায়রা পিছন থেকে এসে বলে, তোদের প্রেম আগামীকাল থেকে শুরু করিস। এখন নিচে চল, রাত 2টো বাজে, বাসায় ফিরতে হবে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে এমন সময় আলিশা দেখে মানাফ আর সামিয়া হাত ধরে দাঁড়িয়ে আছে। আলিশা সামনে এসে বলে, মাশাল্লাহ, কত সুন্দর মানিয়েছে, কারণ নজর না লাগুক। আলিশার কথায় মানাফ বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সামিয়া বুঝতে পেরে হেসে বলে, ধন্যবাদ তোমাকে আমার মিস্টার হ্যান্ডসামকে রিজেক্ট করার জন্য। এভাবে কেন বলছো? অব্র আমার জীবনে না থাকলে হয়তো রিজেক্ট করতাম না, কারণ মানাফের নতুন যৌবনের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। সারা জীবন দুজনে এইভাবে থেকো। তা বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? আপু আগে নিজের বিয়ে শেষ করো, তারপর আমার আর হিমু আপুর বিয়ের দাওয়াত একসাথে পাবে। বিয়েবাড়ি হয়েছে আনন্দে ভরপুর। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এই শব্দটা কানে যেতেই আলিশার বুকের ভেতরে কেমন ধক করে উঠল। বিয়ে মানে একটা নতুন জীবন। বছর পুরনো প্রেমিকটাও স্বামী হিসাবে পারফেক্ট হয় না, আবার একদিনে পরিচিত মানুষটাও পারফেক্ট স্বামী হতে পারে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ মানিয়ে নেওয়া তো আর সহজ কথা নয়। দেখতে দেখতে কাজী সাহেবও বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। আলিশাকে বিদায় দিয়ে সবাই যে যার বাসায় ফিরে আসলো। ফুলে ফুলে সজ্জিত একটা বেডে এক হাত ঘোমটা টেনে বসে আছে আলিশা। রজনীগন্ধা আর গোলাপের তীব্র ঘ্রাণ কেমন যেন মাথাল করে দিচ্ছে পরিবেশটাকে। অভ্র রুমে ঢুকে দরজা লক করে গুটি গুটি পায়ে আলিশার কাছে এসে বসলো। নিজের হাতে আলিশার ঘোমটা সরিয়ে বলে, আসমানের চাঁদ আজ আমাকে হিংসে করে বলবে, তুই তো তোর ঘরের চাঁদ রেখে আমার দিকে ফিরবি না। আমার চেয়ে তার রূপ যে মোহনীয়। আলিশা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়, আর অভ্র আলিশার চোখে ফু দিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ আমাকে আরো মাতাল করে তুলছে ডিয়ার রেইনবো। আজ শহর জুড়ে বৃষ্টি নামুক, সাক্ষী থাক শ্রাবণ, ভালোবাসি তোমাকে। বাহিরে বৃষ্টির তীব্রতা খুব বেড়েছে। রুমের মধ্যে দুটি মানুষের ভালোবাসার তীব্রতার চেয়েও কম। অবশেষে একে অপরের রঙে রঙিন হলো দুজন। সকালের মেঘ মিশ্রিত আলো জানলার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙে আলিশার। চোখ খুলে নিজেকে অভ্রের বাহুতে আবদ্ধ দেখে আলতো চুমু খায় অভ্রের চিবুকে। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। নিজের চুলের পানি ইচ্ছে করেই অভ্রের চোখে মুখে ছিটিয়ে দেয়। আর রাগ নিয়ে চোখ খুলতেই আলিশাকে এমন মোহনীয় রূপে দেখে সব রাগ ভুলে আলিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অভ্র। বেশ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারা জীবন এভাবে চেয়েছিলাম, আজ আমি পূর্ণ। হালাল সবসময় সুখকর। আমিও তোমাকে এইভাবেই চেয়েছিলাম, আজ আমি সম্পূর্ণরূপে তোমার হলাম। ভালোবাসা কখনোই চাহিদাকে প্রাধান্য দেয় না। তাই শরীর ভোগকে যারা ভালোবাসা বলে প্রমাণ করে, নিজেকে অত্যাধুনিক মনে করে, তাদের এই ব্যাকডেটেড পৃথিবীতে না থেকে রকেটে করে মহাকাশে পাঠানো দরকার। হালাল জিনিস সবসময় শান্তিদায়ক। রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে হালালভাবে যে 4 থেকে 500 টাকা ইনকাম করে, সেটা নিয়েও সে শান্তির ঘুম ঘুমাতে পারে। কিন্তু কিছু মানুষ মাসে কোটি কোটি টাকা ইনকাম করেও স্লিপিং পিল খেয়েও ঘুমাতে হয়, তাই না? কি অবাক! তাই বিশ্বাস রাখুন, এই আধুনিক পৃথিবীর সাথে নিজেকে আধুনিক হন, কিন্তু নিজের চরিত্রটাকে আধুনিক করবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।